জি স্যার। ওকে, টুডেজ লেকচার 3 আজকে থেকে যে কনসেপ্টগুলো যাবে সেগুলো আপনাদের মিডের জন্য এট দ্য সেম টাইম প্রজেক্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসগুলো থাকবেই। মেজরিটি নাম্বার এই স্পেশাল এবং মরফোলজিক্যাল অ্যানালাইসিস থেকে থাকে, অলমোস্ট 70% কোশ্চেন থেকে এখান থেকে মিডে এট দ্য সেম টাইম প্রজেক্টের 50% এগুলোর উপর ডিপেন্ড করে। So it is very important to understand each and every concept very clearly. Otherwise, you will suffer in mid and also in project. Because the way I assign the project related task, you have to understand. Okay. আমি হচ্ছে যাচ্ছি আজকে আমরা হচ্ছে ইন্টেন্সিটি ট্রান্সফরমেশন জানবো এবং ফিল্টারিং ইন স্পেশাল ডোমেইনে জানবো সম্পর্কে জানবো। স্পেশাল ডোমেইন মানে হচ্ছে বলতে আমাদের ইমেজের যে ম্যাট্রিক্স যেটা যেখানে এক্স এবং ওয়াই এর রিলেশনশিপ দেখা যায় বা অবজার্ভ করা যায় বা রিপ্রেজেন্ট করে, সেই ডোমেইনটাকে স্পেশাল ডোমেইন বলে। এস দিয়ে স্টার্ট, ই দিয়ে না। আর আপনারা বেশিরভাগ এখানে এই স্পেশালটা এই স্পেশাল নিতে পারেন। সো যেটা কিন্তু ফান্ডামেন্টালি রং, যার কারণে জিরো পাওয়ার পসিবিলিটি খুবই বেশি। সো পে অ্যাটেনশন টু দা টার্মিনোলজি। স্যার এটা কথা ছিল, বলেন। স্যার এই স্পেশাল ওয়ার্ডটা আসলে যেমন অ্যাপেলের হচ্ছে স্পেশাল অডিও, ওদের হচ্ছে এয়ারপড যা আছে, এখন স্যার এটা কি ওই যে 3D কোনো কিছু মিন করে? স্পেশাল মানে মোর দ্যান 1D। ওকে, সো ইট উইল বি আমরা 2D বলছি 3D। আমাদের ইমেজ ডোমেনের ক্ষেত্রে দ্য রিলেশনশিপ বিটুইন এক্স এন্ড ওয়াই। ইউজুয়ালি অ্যারেতে বা ওয়ান ডিমেনশনাল ইনফরমেশনে শুধু এক্স থাকে। মাল্টি ডিমেনশনে ওয়ান ডিমেনশনের উপরে গেলে আমরা হচ্ছে স্পেশাল অ্যানালাইসিস করতে পারি এবং ওই ডোমেইনটাকে বলে স্পেশাল ডোমেইন। আচ্ছা, সো আগে আমরা লাস্ট মিটিং এ যেটা জানছিলাম, যেগুলো স্টাডি করছি, সেগুলো সম্পর্কে একটু জানি। সো আমরা জানি ইমেজকে হচ্ছে f of xi দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, which is basically matrix representation of matrix. ওকে, সো আমাদের স্পেশাল ডোমেইনের প্রসেসিং কে এই কোশ্চেনের মাধ্যমে এক্সপ্লেইন করা যায়, যেখানে g of xy actually the processed image or the output image, f of xy is the input image, and p represents ট্রান্সফরমেশন অর অপারেশন। এইটা একটা নেইবারহুডও হতে পারে অথবা একটা পিক্সেলও হতে পারে। দেখেন আমরা হচ্ছে একটা ট্রান্সফরমেশন বা অপারেশন অ্যাপ্লাই করব আমাদের ইমেজে। আউটপুট যেটা পাবো সেটাকে আমি বলতেছি আউটপুট ইমেজ gxy, fxy ইনপুট ইমেজ। p defines the operation or transformation. এখন এই ট্রান্সফরমেশন আমি একটা পিক্সেল ওয়াইজ অ্যাপ্লাই করতে পারি। মানে হচ্ছে f of xy এ আমার হচ্ছে x এর একটা ভ্যালু, y এর একটা ভ্যালু থাকবে। তার মানে আমি ওই স্পেসিফিক লোকেশনে ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করব। আরেকটা হইতে পারে আমি একটা এরিয়া নিতে পারি 3/3, যেখানে হচ্ছে x1 থেকে x3 রেঞ্জে থাকবে, y1 থেকে y3 রেঞ্জে থাকবে। সো ওই পুরো এরিয়ার মধ্যে আমি ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করতে পারি। তো যেটা সিঙ্গেল একটা পিক্সেলের উপর অ্যাপ্লাই করে সেটাকে বলে পয়েন্ট প্রসেসিং, আর যেটা হচ্ছে একটা এরিয়ার উপর অ্যাপ্লাই করে নেইবারহুডকে কনসিডার করে তাকে বলে নেইবারহুড প্রসেসিং। See, operates on individual pixels, no neighbors, and this operates on pixels and its neighbors. শুধু একটা পিক্সেলের উপর অ্যাপ্লাই হয় না, এর আশেপাশের ইমেজের উপরও অ্যাপ্লাই হয়, সেটাকে বলবো নেইবারহুড প্রসেসিং। এখন আমরা একটু ব্রাঞ্চিং ফ্যাক্টরগুলো দেখি। আমরা এই সবগুলো সম্পর্কে পড়বো, ডিটেইলস জানার ট্রাই করব। সো পয়েন্ট প্রসেসিং এ আমরা ইমেজ নেগেটিভ, আজকে মেবি আমি পয়েন্ট প্রসেসিংটাই পড়াবো। কেউ কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, স্যার আপনি একটু আরেকবার রিক্যাপ করবেন উপরের টপিকগুলো। রিক্যাপ? আচ্ছা, আই মিন স্যার একটু আগে যেটা পড়ালেন ওটা একটু। এটা? জি স্যার। আচ্ছা, এটা রিক্যাপ না, আজকে আমরা পড়বো হচ্ছে স্পেশাল ডোমেইনের প্রসেসিং। সো স্পেশাল ডোমেইনের প্রসেসিং কে আমরা এই ইকুয়েশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। gxy is basically my output, fxy is my input image,
and T is the transform. Suppose I have an image, এটার উপর আমি কোন একটা কিছু অ্যাপ্লাই করতে চাই, ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করতে চাই। সো আমরা আগের দিন দেখছি ইমেজকে আমরা f of x y দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখন ধরেন এটার উপর আমি এরকম একটা টাইপের প্রসেসিং করতে চাই। দিস ইজ মাই ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। আমি এটার উপর অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরে আমি একটা আউটপুট পাবো। This output is gxy. So this is my original image without any processing. আমি যে প্রসেসিংটা অ্যাপ্লাই করতে চাই সেই ম্যাট্রিক্স বা অপারেশনটা এর উপর অ্যাপ্লাই করব, করার পরে যে আউটপুটটা পাবো ওই আউটপুটটাকে আমি বলতেছি g of x। এখন এই অপারেশন যদি একটা মাত্র পিক্সেল কনসিডার করে তাকে আমি বলতেছি পয়েন্ট প্রসেসিং। যদি এটা হচ্ছে মাল্টিপল পিক্সেল করে অপারেশন মানে অ্যাপ্লাই করে এরকম, তাকে আমি বলতেছি নেইবারহুড প্রসেসিং। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ প্রসেসিং। সো পয়েন্ট প্রসেসিং এ মোস্টলি আমরা 1 2 3 4টা আজকে হচ্ছে 4টা টপিক ডিসকাস করব: ইমেজ নেগেটিভ, লগ ট্রান্সফর্ম, গামা ট্রান্সফর্ম, পিসওয়াইজ লিনিয়ার ট্রান্সফর্ম। And image histogram, I am not sure if I am able to cover that today. Then in neighborhood processing, we will basically know about different types of filters. আচ্ছা, সো পয়েন্ট প্রসেসিং মানে এই জিনিসগুলো যখন আমি অ্যাপ্লাই করব, একটা মাত্র পিক্সেলকে ইন্ডিভিজুয়ালি কনসিডার করব, বাকি পিক্সেল কনসিডার করব না, বা এর আগে পরের উপরে নিচের পিক্সেলের সাথে ওইটার কি রিলেশনশিপ আছে, চেঞ্জ কিরকম হচ্ছে সেইটা আমরা কনসিডার করব না। আচ্ছা, এখন ইমেজ নেগেটিভের কনটেক্সটে একটা কোশ্চেন জিজ্ঞাসা করি। আগে ডিএসএলআর আসার আগে যে ক্যামেরাগুলো পাওয়া যেত, যেখানে ওই যে ফুজি ফিল্মের কার্ট্রিজ লাগাইতে হইতো, 36টা থাকতো কার্ট্রিজ, ওইটা থেকে পরে ম্যানুয়ালি কেমিক্যাল প্রসেসে ইমেজ ডেভেলপ করা হতো, প্রিন্ট করা যেত না। ঠিক আছে, লিকুইডের মধ্যে ডুবাই রেখে আস্তে আস্তে এটাকে ডেভেলপ করা হতো। ওই সময় ওই যে কার্ট্রিজ গুলো আছে, ওইখানে যে ইমেজটা ইমপ্রিন্ট করতো ডার্ক রঙের, ডার্ক কালারের অবজেক্ট গুলো হচ্ছে হোয়াইটিশ টাইপের, সেইটাকে বলতো নেগেটিভ ইমেজ। যারা আগে তাদের এই ক্যামেরার সাথে পরিচিত তারা প্রবাবলি রিলেট করতে পারবে। জি স্যার, এটাকে নেগেটিভ বলা হতো। নেগেটিভ বলা হতো, এবং আমরা হচ্ছে কার্ট্রিজ শেষ হয়ে গেলে নতুন কার্ট্রিজের জন্য গিয়ে বলতাম না কার্ট্রিজ দেন, বলতাম যে নেগেটিভ দেন এই ক্যামেরা। এইখানে তাহলে নেগেটিভ ইমেজ বলতে আমি কি বুঝতেছি? ডার্ক, প্রিডোমিনেন্টলি ডার্ক থাকবে। আমাদের কনভেনশন, যে কনভেনশনাল ভিউ লাইট ইমেজ, ওইটার অপোজিট তাকে বলতেছি নেগেটিভ। সেম কনসেপ্ট ইজ ইমেজ, ইন দিস ইমেজ আমরা কোন একটা ইমেজের নেগেটিভ মানে এইটা যদি হোয়াইট শেডে থাকে সেটাকে আমি যদি ব্ল্যাকে কনভার্ট করে দিই তাকে বলবো আমি নেগেটিভ। ঠিক আছে, তার মানে যে এগুলো হোয়াইট আকারে আছে সেগুলোকে আমি ব্ল্যাক করে ফেলছি, যেগুলো ব্ল্যাক আকারে ছিল সেটাকে আমি হোয়াইট করে ফেলতেছি, অথবা ভাইস ভার্সা। এটা ডিপেন্ড করে আপনার অরিজিনাল ইমেজটা দেখতে কিরকম তার উপর। যেমন this one, usually HTML দেখতে এরকম। এইটার নেগেটিভ ইমেজ দেখতে এরকম। এখন দুইটা টেক্সট, সবাই একটু দেখে বলেন তো এই দুইটা ইমেজ কম্পেয়ার করলে বা আপনারা নিজেরা অবজার্ভ করলে এমন কোন এরিয়া আছে কিনা যেটা আসলে মনে হয় যে নেগেটিভ, তাতে ভালো বোঝা যাচ্ছে টেক্সটের চেয়ে? Take 30 seconds to observe very carefully.
এনিওয়ান? স্যার ওর হচ্ছে মানে নেগেটিভ ইমেজে ভালো দেখা যাচ্ছে, রাইট স্যার? এটা তো কোশ্চেন। কোন এরিয়া দেখা যাচ্ছে কি না, দেখা গেলে কোনটা দেখা যাচ্ছে, আমি এই কনক্লুসিভ কোন স্টেটমেন্ট দিই নাই। স্যার আই গেস রিব কেজের মাসেল গুলো আর একটু বেটার দেখা যাচ্ছে। বেটার দেখা যাচ্ছে। মাসল, এই যে এই এরিয়াগুলো, জি এই এরিয়াগুলো, জি, যেগুলো একটু গ্রেইশ হয়ে গেছে। হোয়াইট ও গ্রেইশ হয়ে গেছে বলতে হচ্ছে এরিয়া। জি, আচ্ছা Yes, এটা sir. হচ্ছে রিপ কেজ, মাসল না, এটা বোন। আচ্ছা একটু বোন। তাহলে No problem. ব্ল্যাক গুলা কি এক্স-রে? অরিজিনালি এখানে জি, this is our lungs, ও this is actually rib cage, bone of rib cage. আচ্ছা এক্স-রে আগের দিন একেবারে ফার্স্ট এই লেকচার যখন দিছি তখন এক্স-রে কনসেপ্ট পড়াইছিলাম, তাই না? জি জি হ্যাঁ Yes, একটু sir. মনে করার চেষ্টা করি। That was transmissive or tomographic image, different than visual or light sensitive image. লাইট ইমেজ অথবা ভিজুয়াল ইমেজে আমার ক্যারেক্টারিস্টিক্সটা কি ছিল? রিফ্লেক্টেড লাইট কে ক্যাপচার করা হতো। আর টোমোগ্রাফিক ইমেজের কনসেপ্টটা ছিল সিগন্যাল, এক্স-রে, এই সিগন্যালটা বডির থ্রু দিয়ে পাস করে যাবে, নট রিফ্লেক্টেড। কিছু পার্ট অবশ্যই রিফ্লেক্টেড হবে, বাট ওটা আমাদের কনসার্ন না। কনসার্ন হচ্ছে এটা আমাদের বডি দিয়ে পাস করে যাবে, পাস করার পরে যে সিগন্যালটাকে আমি পাবো, ওই সিগন্যাল এবং পাস করার আগের যে সিগন্যাল, সেই দুই সিগন্যালের ডিফারেন্সটাকে আমরা এখানে দেখাই। এখন যেহেতু ডিফারেন্স ক্যালকুলেট করতেছি, এইটার ভ্যালু যত বেশি হবে তত 255 বা এরিয়া যাবে, which will be white area. Remember? ইয়েস স্যার। হ্যাঁ, ডিফারেন্স যত কম হবে তার মানে ইজিলি পাস করে গেছে, so that will be the difference will be small, so it will be darker region. এখন আমাদের ওই এক্স-রে বোনের মধ্য দিয়ে যাইতে, বোন ইজ হার্ড সারফেস, এইটা দিয়ে পাস করে যাইতে অবশ্যই স্ট্রাগল করবে। তার মানে ওর যে আউটপুট পাস করে যাওয়ার পরে যে সিগন্যালটা, সেখানে ডেভিয়েশন অনেক বেশি হবে, অ্যাজ এ রেজাল্ট আমি ডিফারেন্স বেশি পাবো। সো এটাকে যখন আমি ইমেজে দেখাবো, দ্যাট উইল বি হোয়াইট রিজিয়ন। আর যে দিক দিয়ে ইজিলি পাস করে গেছে সেখানে তো ডেভিয়েশন কম, সো ডিফারেন্স কম হবে, দ্যাট উইল বি ডার্ক রিজিয়ন। এবং এরপরে এই এক্সট্রা চেস্ট এক্সট্রার একটা एग्जांपल দেখাই বলছিলাম যে এই যে ডার্ক রিজিয়ন, এটা আসলে আমাদের লাংস। কারণ কি? ফুসফুস, বিকজ ইট ইজ ফিল্ড উইথ এয়ার। এয়ারের মধ্যে দিয়ে তো যে কোনো কিছু ইজিলি পাস করতে পারে। যেহেতু ইজিলি পাস করতে পারতেছে, তার ডেভিয়েশন হচ্ছে কম, ডিফারেন্স হবে কম, যার কারণে এরিয়াটা ডার্ক আকারে দেখাবে। ক্লিয়ার? জি স্যার, ইয়েস। Yes, sir. এই জন্য হচ্ছে এই ডার্ক রিজন দেখা যাচ্ছে, লাক্সের এরিয়া পুরো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, বিশাল এরিয়া। মাঝখানে আমাদের ডিপকেজের হাড়গুলো আছে, এই জন্য হোয়াইট এরিয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আপনারা করে গেছেন, যে এই যে এরিয়া, এগুলো বোন, এইখানে কিছুটা ভালো বোঝা যাচ্ছে, ট্রু, বাট মেজর আসলে ইনফরমেশন এই এরিয়াটুকু, এই এরিয়াটুকু এইখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিছুটা। This is actually lungs infection. Lungs infection বলতে বোঝায় আমাদের লাংসে যদি কফ জমা হয়ে যায় বা মিউকাস জমা হয়ে যায়, that is actually known as lungs infection. ঠিক আছে? আচ্ছা, এইবার আমি হচ্ছে জানি যে নেগেটিভ, প্রথমত নেগেটিভ ইমেজ কেন দরকার। দেখেন, যেগুলো হচ্ছে গিয়ে নরমাল এরিয়াতে হোয়াইটিশ বাট নট ক্লিয়ারলি ভিজিবল, যেমন এরিয়া, তারপরে যে বোন এরিয়া বললেন, নেগেটিভ ইমেজ করে দিলে এগুলো সাধারণত ভালো দেখা যায়। তো আমি কি করতেছি, হোয়াইটিশ এরিয়া গুলো, একদম হোয়াইট এরিয়া সেটা আমার কনসার্ন না, একদম ডার্ক এরিয়া সেটাও আমার কনসার্ন না। আমার কনসার্ন হচ্ছে এই দুটোর মাঝামাঝি টাইপের যে এরিয়া গুলো আছে, ওইগুলোকে ভালোভাবে দেখতে পারা। তাহলে ইমেজ নেগেটিভ আমরা অ্যাপ্লাই করি কখন? যখন একটা ইমেজের এমন এরিয়া আমার ইনহ্যান্স করার প্রয়োজন পড়ে বা ভালোভাবে অবজার্ভ করার প্রয়োজন পড়ে
which is actually subtle, neither in strong white or neither in strong black, দুইটার মাঝামাঝি আছে and wide range এ স্প্রেড হয়ে আছে। সেই সকল ইমেজকে ভালোভাবে দেখার জন্য আমি হচ্ছে নেগেটিভ ইমেজ নিব। এখন নেগেটিভ ইমেজ কিভাবে নিব? এই ইকুয়েশনের মাধ্যমে। এখানে এস হচ্ছে আপনার আউটপুট পিক্সেল ইন্টেন্সিটি আর হচ্ছে ইনপুট পিক্সেল ইন্টেন্সিটি। এল হচ্ছে আপনার যে ডেটা ক্লাস বা ইমেজ ক্লাস সেইটার ম্যাক্সিমাম ভ্যালু। আনসাইন্ড ইন্টিজার 8 এর জন্য এই ভ্যালুটা 256, ইন্টিজার 16 এর জন্য এই ভ্যালুটা হচ্ছে 32,200 সামথিং, আর আনসাইন্ড ইন্টিজারের জন্য এটার ভ্যালু হচ্ছে 65,535। সো এল এর ভ্যালু ডিপেন্ড করবে আমার যে ইনপুট ইমেজ আছে সেটার ম্যাক্সিমাম ভ্যালু কত তার উপর। ক্লিয়ার? স্যার পিক্সেল ইন্টেন্সিটি কি এক্স্যাক্টলি? আপনি কোন পিক্সেলটাকে মডিফাই করবেন সেটা আমি ওপেন করে আনি। এটা তখন চ্যাপ্টার 1 এ থেকে ওপেন করতে হবে। 1 মিনিট সেমিস্টার এজ ইন্টেন্সিটি ভ্যালু এটা পড়ানো হয়েছিল ডিটেইলসে। এফ অফ 43 মানে 4 নাম্বার, না 4 নাম্বার অ্যাকচুয়ালি 5 নাম্বার কলাম এবং 4 নাম্বার রো এর ভ্যালু ইজ এই ভ্যালুটা। দিস ভ্যালু ইজ অ্যাকচুয়ালি আর। ওকে, জি স্যার। সো এ হচ্ছে একটা সিঙ্গেল ভ্যালু, আর ইজ বেসিক্যালি আমি যদি এটাকে ওই যে আপনাদের পিডব্লিউডি বুঝে এক্স ওয়াই, এস হচ্ছে জি অফ এক্স ওয়াই। ওকে, একই কথা। এই এফ এক্স ওয়াই জি এক্স ওয়াই বারবার লিখতে গেলে 3টা করে 4টা 5টা 6টা জিনিস লিখতে হয়, এর চেয়ে এস আর লেখা ইজি। আমি এখানে ডেফিনেশন ফিক্স করে দিয়েছি। এস হচ্ছে আউটপুট পিক্সেল ইন্টেন্সিটি, আর হচ্ছে ইনপুট পিক্সেল ইন্টেন্সিটি। এল টোটাল নাম্বার আমার ডেটা ইউজের জন্য। এল মাইনাস 1 হচ্ছে আপনার এই মাইনাস 1 হচ্ছে আমার ফিক্স করে দেওয়া ম্যাক্সিমাম ইন্টেন্সিটি ভ্যালু, যেটা হচ্ছে 255 রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, পারপাস লিখে দিয়েছে যে ইমেজ নেগেটিভ ইজ টু এনহান্স ডিটেইলস ইন এরিয়াস দ্যাট আর অরিজিনালি ডার্ক অর শ্যাডো, মানে হচ্ছে ওই ইসের মধ্যে পড়ছে আপনার কি বলে গ্রে এরিয়ার মধ্যে পড়ছে, অথবা এই যে এই এরিয়া ডেফিনিশন বোঝা যাচ্ছে না, আপনি এই এরিয়াটা এখন হাইলাইট করে দিয়েছেন নাকি হোয়াইটিশ টাইপের। আমরা যেহেতু অন্ধকারে দেখতে পারি না এবং অন্ধকারের ডিফারেন্স ডার্কনেসের ডিফারেন্সে বুঝতে পারি না, সেই জন্য আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য আমরা যদি ইমেজটাকে ডার্ক রিজিয়নটাকে যদি হোয়াইট রিজিয়নে কনভার্ট করে নেই, দ্যাটস অ্যাকচুয়ালি বেটার টু আন্ডারস্ট্যান্ড। স্যার কথা তো আরেকবার স্যার বলেন। বলতেছি যে আমি এখানে যেটা করতেছি ডার্ক রিজিয়নকে হোয়াইট বানায় ফেলতেছি, হোয়াইট রিজিয়নকে ডার্ক বানায় ফেলতেছি। সো এই নেগেটিভ ইমেজটা আমাদের জন্য খুবই ইউজফুল। কারণ কি, আমাদের যে ভিজুয়াল সিস্টেম, the visual system we are used to, we can see in light, but we cannot understand the difference between two dark region, কারণ আমরা ডার্কে দেখতে পারি না, অন্ধকারে দেখতে পারি না। তো যখন এই ডার্ক এরিয়ার ইনফরমেশন অবজার্ভ করার প্রয়োজন হয়, আমাদের ব্রেইন তো ওইটা রিকগনাইজ করার জন্য ওয়্যার্ড না সিন্স আওয়ার চাইল্ডহুড। এই জন্য এই এরিয়াটাকে আমি নেগেটিভ ইমেজ বানাই নিলে আমি ইজিলি এখন অবজার্ভ করতে পারবো। ক্লিয়ার? আপনাদের এই গ্রাফটা হচ্ছে গিয়ে ভালো মতো মনে রাখতে হবে। এটা হচ্ছে শোজ দ্য রিলেশনশিপ বিটুইন ইনপুট
ইমেজ ইন্টেন্সিটি আর আউটপুট ইমেজ ইন্টেন্সিটি। আমার ইনপুট ভ্যালু যদি 0 হয় আউটপুট পাবো আমি ম্যাক্সিমাম, আর ইনপুট যখন 0 হবে আউটপুট পাবো মিনিমাম। সো ইটস এ রিভার্স কার্ভ। ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে? রিলেশনশিপ হচ্ছে লিনিয়ার। অবশ্যই রিলেশনশিপ লিনিয়ার। আমার ইকুয়েশনটা দিয়ে দেখেন না, লিনিয়ার ইকুয়েশন না? ও ইয়েস স্যার, লিনিয়ার ইকুয়েশন। তার কোনো কোশ্চেন কনফিউশন আছে? এক্সাম্পল গুলো আমি এখানে লিস্ট করে দিছি, নিজে নিজে পড়বেন এবং আমি যে ক্যারেক্টারিস্টিক্স বলছি তার সাথে রিলেট করার ট্রাই করবেন। আচ্ছা, নেগেটিভ ইমেজ যদি না থাকে পরবর্তী পয়েন্ট প্রসেসিং এ চলে যায়। দিস ইজ নোন অ্যাজ লগ ট্রান্সফর্ম। This is not a linear relationship anymore because this equation contains log. So log transform এ কি করব, আমার ইনপুট r দিব, c হচ্ছে আমি ডিফাইন করতে পারবো, আর এটা হচ্ছে 1 দেওয়ার রিজন হচ্ছে r যদি 0 হয় log 0 যেন না হয়ে যায়, কারণ that is not defined ইনফিনিট আসবে আর কি। সো ওইটা অ্যাভয়েড করার জন্য। আচ্ছা, তাহলে আগে দেখি যে লগের কার্ভ কিরকম, মানে আমরা তো এইটা অ্যাপ্লাই করব, আর এর ভ্যালু বসাবো, আমি এস এর ভ্যালু পাবো। আচ্ছা, গ্রাফটা এরকম দেখতে, আগের নেগেটিভটা এরকম ছিল লিনিয়ার রিলেশনশিপ, আর অরিজিনালি আমরা আইডেন্টিটি যদি অ্যাপ্লাই করি মানে যেমন একটা তেমনই থাকবে, কোনো চেঞ্জ হবে না। দিস ইজ দ্যাট কার্ভ। লগ কার্ভ অ্যাপ্লাই করার ফলে আমার হচ্ছে এই আইদার উপরের দিকে যাবে অথবা নিচের দিকে যাবে। ইট ইজ কার্ভ। দেখেন উপরের রিজিয়নে গেলে সেটাকে আমরা বলতেছি হচ্ছে লগ, আর নিচে আসলে সেটাকে বলতেছি ইনভার্স লগ। ক্যারেক্টারিস্টিক্স কি? ইট রাইজেস শার্পলি এট দ্য বিগিনিং এন্ড দেন ফ্ল্যাটেন্স। এইটা হচ্ছে একটা স্ট্রেট লাইনে বাড়ছে, বাট এই কার্ভগুলো দেখেন শুরুর দিকে খুব শার্পলি বেড়ে গেছে, বাট পরে গিয়ে কিছুটা স্যাচুরেশনের মতো হয়ে গেছে আর কি, ওর চেঞ্জটা কমে গেছে। ইমপ্লিকেশন কি? সাপোজ ধরেন এই যে এল এর যে ভ্যালু, এল এর ভ্যালু হচ্ছে আপনার কি করব, এল এর ভ্যালু হচ্ছে গিয়ে 12, ঠিক আছে, এল এর ভ্যালুটা হচ্ছে 12, তাহলে এই ভ্যালুটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, এটা কত 9, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 6, দিস ইজ 9। এখন আমি এই লগ কার্ভটা বিবেচনা করি উপরেরটা, তো ইনপুট হচ্ছে আমার 3, এই বরাবর আউটপুট কত দেখেন তো 9 না? দেখছেন? ইয়েস স্যার। তার মানে এই 0 থেকে 3 এর ভ্যালুগুলো যার ডিফারেন্স ছিল মাত্র 3, সেটা হচ্ছে 0 থেকে 9 এ এক্সপ্যান্ড হইছে, তার মানে বেশি এরিয়া পাইছে আমার ইন্টেন্সিটি রেঞ্জের। এর ফলে এইখানে 0 1 2 3 যেই তিনটা মাত্র ভেরিয়েশন আমি দেখতে পারতাম, সেই ভেরিয়েশনটা আমি এখন 9টা ভেরিয়েশনের মাধ্যমে দেখতে পারি। মানে এইখানে একটা ইন্টেন্সিটি ডিফারেন্স ইজ ইকুইভ্যালেন্ট টু এটা 3 ইন্টেন্সিটি ডিফারেন্স। তার মানে লগ ট্রান্সফার করলে আমাদের ডার্কার এরিয়া ইমেজে সেইটাকে আমি ইন ডিটেইলসে অবজার্ভ করতে পারবো। সো আমরা কিন্তু সেম জিনিসটার জন্য নেগেটিভ ইমেজও করছি, বাট নেগেটিভ ইমেজ কি ছিল? লিনিয়ার ছিল। এখন আমার দরকার হচ্ছে গিয়ে যে ভ্যালুগুলো একেবারে জিরোর দিকে ছিল এইগুলোকে শুধু বেশি ভালোভাবে দেখা, বাকিগুলো তেমন ইম্পর্টেন্ট না, তখন আমি লগ ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। বুঝতে পারছি? স্যার আরেকবার একটু বল। ওকে, বলছি যে দুইটাই কিন্তু আমি সেম কাজই করতেছি অলমোস্ট। কি করতেছি? এই অ্যাট লিস্ট লগ কার্ভের জন্য আমি ডার্ক রিজিয়ন 0 থেকে 3, এটা তো 0 এর কাছাকাছি ভ্যালু না, তার মানে দিস একটা ডার্ক রিজিয়ন অফ দ্য ইমেজ, আর যত ডান দিকে যাচ্ছি তত হচ্ছে হোয়াইট রিজিয়ন হচ্ছে ইনপুট এরিয়া। সো আমি এই ডার্কের 3টা শেডকে আউটপুটে 9টা শেডে কনভার্ট করে ফেলছি।
তার মানে ডার্ক যে রিজন আছে এইটাকে আমি ওয়াইড রেঞ্জে হোয়াইটের মতো তৈরি করে ফেলতেছি, ঠিক আছে, এবং ব্রডার একটা পার্সপেক্টিভ স্পেকট্রাম দিচ্ছি। এর ফলে এইখানে যেটার ভ্যালু শুধুমাত্র 1 ছিল, চিন্তা করেন, তার মানে আপনি এটাকে বাইনারি হিসেবে দেখতে পারতেন, আইদার 0 দেখতে পারতেন বা 1 দেখতে পারতেন। সেম এরিয়াটাই এখানে এখন 0 থেকে 3 এ এক্সপেন্ড করছে, তার মানে আপনি আরো ডিটেইলসে সেম রিজিয়নটা অবজার্ভ করতে পারবেন। ক্লিয়ার আছে কনসেপ্ট? জি স্যার। হ্যাঁ। সো এখন আমরা কি করতেছি, ডার্ক রিজিয়নকে এনহ্যান্স করতেছি না, লাইট বানাচ্ছি। এটা আমরা নেগেটিভ ইমেজও করছি, বাট নেগেটিভ ইমেজে ডার্ক রিজনকে আমি এনহ্যান্স করি নাই, আই জাস্ট কনভার্টেড ইনটু হোয়াইট। এইখানে হচ্ছে আমি এনহ্যান্স করতেছি। একটা জিনিস দেখেন, এইখানে যে 50, দিস ইজ 0 ভ্যালু, দিস ইজ 50, এই দুটো ডিফারেন্স কত? 50 না? আউটপুটে দেখেন এইটা হচ্ছে 200, এটা হচ্ছে 250, এটা ডিফারেন্স কত? 50। মানে এইখানে 50টা শেড, আমি আউটপুটও 50টা শেড আকারে পাবো। এখানে ছিল ডার্কের শেড, এখানে হচ্ছে হোয়াইট। বাট এখানে জিনিসটা উল্টা, এখানে ডার্কের শেড ডার্কেই থাকবে অলমোস্ট, বাট উইথ ইনক্রিজড অর স্ট্রেসড ইন্টেন্সিটি ভ্যালুস। সো আই ক্যান অবজার্ভ মোর ডিটেইলস ইন দিস স্মল ইন্টেন্সিটি চেঞ্জ। ক্লিয়ার? স্যার একটা কথা ছিল, হ্যাঁ স্যার ইনপুট ইন্টেন্সিটি লেভেল যখন স্যার 0, তখন স্যার আউটপুট ইন্টেন্সিটি লেভেল তো 0 হয়, 1 ও হয়, 2 ও হয়। হ্যাঁ, হইতেই পারে। এটা কার্ভের উপর ডিপেন্ড করে, এটা তো কার্ভটা ছোট করে দেখাইছে। আইডিয়ালি কি হয়, এটা ইউজুয়ালি অ্যাপ্রোচেস 0, ইয়েস স্যার। বাট লগ ট্রান্সফর্ম ইনস্ট্যান্ট 0 না হইলে কখনোই 0 হয় না, বাকিগুলো জাস্ট অ্যাপ্রোচিং 0, 0 তে টাচ করে না। এটা হায়ার ম্যাথে ছিল, বাংলা মিডিয়ামে, ইংলিশ মিডিয়ামে স্ট্যান্ডার্ড 10, 9 10 এ ছিল। তাহলে স্যার একটা 0 এর জন্য 3টা ভ্যালু আমরা পাচ্ছি। 0 এর জন্য 3টা ভ্যালু পাচ্ছি না, 0 থেকে 1 এর যে চেঞ্জ, সেই চেঞ্জটা আমি 3টা ভ্যালুর মধ্যে পাচ্ছি। এখন হচ্ছে ওই চেঞ্জটাই 0 থেকে 3 এ অবজার্ভ করব। আমি 1 কে 0 কে কনভার্ট করি নাই 3 তে, আমি 0 থেকে 1 এর যে ডিফারেন্স 1, সেই ডিফারেন্সটাকে 3টা ডিফারেন্সে নিয়ে গেছি। সো আই হ্যাভ কনভার্টেড 1 ইনটু 3, 0 0ই আছে। বাট স্যার আমি যেটা বলছিলাম, একদম উপরের যে লগের যে গ্রাফটা এখানে যেটা আছে স্যার, ওইটা দেখেন ওয়াই অ্যাক্সিস কিন্তু ও হচ্ছে প্রায় 3 পর্যন্ত, মানে 1 এও টাচ হয়, 2 তেও টাচ হয়। যদি আপনাকে এইটাই মাত্র বলছি, ইফ ইউ রিমেম্বার ইওর নলেজ ফ্রম স্ট্যান্ডার্ড 9 এন্ড 10 এবং এইচএসসি তে হচ্ছে গিয়ে 11 12, ওইখানে লগের ডিটেইলস এটা নিয়ে আপনাদের ছিল, ল্যাব রিপোর্ট করতে হইতো, ড্র করতে হইছে টেবিল তৈরি করে। ওইখানে ছিল 0 ছাড়া বাকি কোনো কিছু 0 আসে না, বাট ইট ইজ ভেরি ক্লোজ টু 0, টেন্ডস টু 0, ওইটাকে বলা হয় হচ্ছে অ্যাপ্রোচিং টু 0। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে স্যার। আর কোনো কোশ্চেন আছে কারো লগ ট্রান্সফর্ম নিয়ে? স্যার এই জন্য যে ক্যামেরাতে লগ ফরম্যাটে রাখলে যে অনেক ইনফরমেশন পাওয়া যায় ছবি থেকে, এটা হচ্ছে তার ডার্ক রিজিয়নের ইনফরমেশন বেশি পাওয়া যায়, হোয়াইট রিজিয়নের ইনফরমেশন বেসিক্যালি স্যাচুরেটেড হয়ে যায়। ও স্যার। আনলেস ইউ অ্যাপ্লাই ইনভার্স লগ। ইনভার্স লগে দেখেন জিনিসটা উল্টা, মানে আমি লগ বুঝাইলাম এবং লগের সাথে ইমেজ নেগেটিভের রিলেশনশিপটা বুঝাইলাম, বাট আমার তো লগ হচ্ছে ইনভার্স হইতে পারে। এই যে নিচের গুলো হচ্ছে ইনভার্স লগ কার্ভ। এখন এইখানে দেখেন, এখানে আমি কি করতেছি, আমি আসলে ডার্ক রিজিয়নকে সাপ্রেস করতেছি, হোয়াইট রিজিয়নকে বেশি রেঞ্জ দিচ্ছি। সো লগ ট্রান্সফর্ম দিয়ে আমি কিন্তু দুইটাই অ্যাচিভ করতে পারবো। যদি আমি ডার্ক রিজিয়নকে স্ট্রেচ করতে চাই তাহলে আমি অ্যাপ্লাই করব লগ, যদি হোয়াইট রিজিয়নকে স্ট্রেচ করতে চাই তাহলে অ্যাপ্লাই করব ইনভার্স লগ, which is also known as exponential function. এখন এইটার ডিফারেন্সটা আমি দেখি, দেখেন এটা মুছে দিচ্ছি। স্যার ইনভার্স লগেরটা আরেকবার রিপিট করবেন? হ্যাঁ করতেছি। ইনভার্স লগের চেঞ্জ কি আগে দেখি। দেখেন ইনভার্স লগে হচ্ছে 0 থেকে 6, এইখানে ভ্যালু কতটুকু চেঞ্জ হয়েছে? 6, ডিফারেন্স ইজ 6 - 0।
মানে এখানে 6 ধরনের শেড আছে। এখন এই 6 এর জন্য আপনি উপরে যান, এটা না, এটা এই বরাবর কত 1 না, এটা যদি 3 হয় তাহলে এটা 1 হবে বা 1 এর চেয়ে একটু ছোট হবে। তাহলে ইনপুটে যদি আমার 6টা শেড থাকে, আউটপুটে ওটাকে আমি কিসে কনভার্ট করে ফেলছি? বাইনারি। জি স্যার, ওয়ান ওয়ান। হ্যাঁ, মানে আমি বেসিক্যালি এটা দুইটা রিজনে ভাগ, 0 থেকে 3 হয়ে গেছে 0, 3 এর থেকে 6 হয়ে গেছে 1। Previously I had 6 type of information here, 1 2 3 4 5 6. Now it has become 0 and 1. So আমি কি করতেছি, ডার্ক এরিয়াটাকে কম্প্রেস করে ফেলতেছি, ডার্ক এরিয়াকে ইনসিগনিফিকেন্ট করে ফেলতেছি। বাট হোয়াইটের দিকে তাকান, এটা তো ধরেন 11, এটা হচ্ছে 11, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখেন এই 9 থেকে 11 এ আমার ইনপুটের রেঞ্জ কতটুকু? 2 না ডিফারেন্স, মানে আমার এখানে দুইটা না তিনটা শেড আছে, সরি দুইটা শেড আছে, 10 and 11, রাইট? সেম লোকেশনটা দেখেন, this one which is equivalent to almost 3, আর 11 কোথায়? 11 না, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 8। সো এইখানে ডিফারেন্স তিনটা শেডকে, this is not 2, this will be 3 because 9 10 11. সো এখানে তিনটা শেডকে আমি 8টাতে কনভার্ট করে ফেলছি। সো আমার হোয়াইট রিজিয়নের সাটল যে চেঞ্জগুলো আছে ওগুলো আমি খুব ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? না থাকলে আমি একটু সামারিটা বলে দিই আবার। লগ ট্রান্সফর্ম দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে লগ আর একটা হচ্ছে ইনভার্স লগ। লগ যখন আমি অ্যাপ্লাই করব, আমার ভ্যালু বাড়ার সাথে সাথে ডার্ক রিজিয়ন এক্সপ্যান্ড করবে আউটপুটে। সো আমি ডার্ক রিজিয়নকে মোর ডিটেইলসে অবজার্ভ করতে পারবো। আর ইনভার্স লগে হচ্ছে হোয়াইট রিজিয়নকে আমি ডিটেইলসে মোর ডিটেইলসে অবজার্ভ করতে পারবো, ঠিক আছে? তাহলে স্যার ওই যে যেটা বলছিলাম তখন যে ভিডিওর ফরম্যাট যেটা লগ ফরম্যাট, ওটা কি দুইটাই তাহলে রাখে? মানে লগের সাথে তো ইনভার্স লগও থাকে, কারণ লগের বেসিক্যালি আপনি ভ্যালুগুলো চেঞ্জ করতেছেন, নাথিং এলস। ও আচ্ছা আচ্ছা, মানে যাতে পরে স্যার দেখা গেছে ওই ভিডিওটার অনেক মানে পোস্ট প্রসেসিং অনেক কিছু করা যায়, ইনফরমেশন বেশি থাকে আর কালেকশন। যারা হচ্ছে যে ইসে কাজ করেন, অ্যাডোবি বা ইসে কাজ করেন, ওখানে কিন্তু গামা কার্ভ আছে, সরি লগ কার্ভ আছে, তারপরে টার্ম দিয়ে অ্যাডজাস্ট করতে পারেন। আচ্ছা, এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। এটা বেসিক্যালি ভ্যালুর চাইতে বেশি এমফেসিস দিছে সি এর ভ্যালু, যে কনস্ট্যান্ট ভ্যালুটা আছে সেটাকে চেঞ্জ করলে কিভাবে আমার এরিয়াগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? দিস ভ্যালু, ইমপ্যাক্ট অফ দিস ভ্যালু, দিস ইজ নোন অ্যাজ এ স্কেলিং কনস্ট্যান্ট, মানে কতটুকু বাড়াবো বা কমাবো, এই যে চেঞ্জ, এই চেঞ্জটা কতটুকু শার্প হবে সেই জিনিসটাকে মূলত রিপ্রেজেন্ট করে। আচ্ছা, এইবার গামা ট্রান্সফর্ম দেখেন, গামা কার্ভগুলো দেখতে লগের মতো না? দিস ইজ অলসো নন লিনিয়ার ট্রান্সফর্ম। এখন গামা ট্রান্সফর্ম আর লগ ট্রান্সফর্মের মধ্যে ডিফারেন্স হচ্ছে এই যে জিরো কতটুকু এক্সপ্যান্ড। লগ ট্রান্সফর্মে যেটা বলছি, ইট অ্যাপ্রোচেস জিরো বাট ইট নেভার বিকামস জিরো আনলেস দ্য ভ্যালু ইজ জিরো ইটসেলফ। বাট গামাতে এটা না, গামাতে হচ্ছে একটা স্পেসিফিক রিজিয়ন কি সে জিরো বানাবে না, এবং আরো হাই রেঞ্জের, মানে it is basically combination of concept of negative and log transform. কি হচ্ছে আপনি এখানে দেখেন, এটা যদি 3 হয়, এটা 6, এটা 9, এটা 11,
3 6 9 11 সো আমি হচ্ছে ইনপুট রিজিয়নে, যেটা আমার যে কার্ভ আইডেন্টিটি কার্ভ, ইনপুট রিজিয়ন 3 এর জন্য আউটপুট রিজিয়নে কতটুকু পাবো? দেখেন যখন গামার ভ্যালু 0.40 সেটুকু পর্যন্ত কিন্তু ইনপুট 3 এর জন্য আমি আউটপুট 3 পাবো, বাট চেঞ্জ হয়েছে কিরকম, এই 3 এর মধ্যে একটা পার্ট 0 হয়ে গেছে। ওকে, স্যার আপনি কোন লাইনটার জন্য বলছেন? এই যে ল্যামডা ইকুয়াল টু 0.4। 0.40, ঠিক আছে। আচ্ছা, সেম জিনিসটাই ল্যামডা ইজ ইকুয়াল টু 0.20 এর জন্য দেখেন, যখন 3 এর ভ্যালু কিন্তু, সরি ভুল বলছি, একটা জিনিস মাইনাস, যখন এল এর ভ্যালু, আমার ইনপুট ভ্যালু হচ্ছে 3, ল্যামডা ইজ ইকুয়াল টু 40 এর জন্য আমার ভ্যালু কত হয়? 6 এর একটু বেশি, 7 এ যাবে, রাইট? তার মানে 0 থেকে 3 কে আমি স্ট্রেচ করছি, প্রথম কথা। কোন এরিয়ার মধ্যে? 0 থেকে 7, 7টা সেট আছে আমার এখন, বাট আমি একটা পার্ট 0 বানাই দিয়েছি, দেখেন not this one, is a part to go, this will be maybe 1 or 1.5. সো আমি হচ্ছে আমার যে 1.5 পর্যন্ত যে অরিজিনাল ভ্যালু সেটাকে বানাই দিয়েছি 0, এরপরে 1.5 এর যে চেঞ্জ, আমার রিমেইনিং 1.5 এর চেঞ্জ, সেইটাকে আমি 5.5 পর্যন্ত এক্সপ্যান্ড করছি, কারণ আমার 1.5 তো 0, 0 এর পরে সিগনিফিকেন্ট ভ্যালু আছে কি 7 - 1.5 which is 5.5। তার মানে এইখানের 1.5 এর শেডিং আমি এই 5.5 শেডিং দিয়ে দেখতে পারবো, মানে এখন আমাকে 5.5টা ভ্যালু, অলমোস্ট 6টা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করবে এখানে এই একটা ভ্যালু। এখন আমি যদি 0.20 নিতাম তাহলে কি হতো দেখেন, আরো বাইরে যেত না। এট দা সেম টাইম যেই ইনফরমেশনকে 0 বানাইতো সেটাও কিন্তু দেখেন ওই 1.5 কিন্তু 0 বানায় রাখছে। স্যার ইনফরমেশনকে 0 বানানো মানে কি আমি ওই ইনফরমেশনটা আমি ডিসকাউন্ট ওই ইনফরমেশনকে ডার্ক করে ফেলছি, ডার্ক করে ফেলছি? So it is like shifting the values within a specific range, মানে শিফট করতেছে ভ্যালু at the same time স্ট্রেচও করতেছে। ওকে, পয়েন্ট টু বি নোটেড, গামা ট্রান্সফর্মে স্ট্রেচিং হয় কম্পারেটিভলি কম লগ ট্রান্সফর্মের চাইতে, কারণ ও হচ্ছে একটা পার্টকে, গামা ট্রান্সফর্মে ইন্টেন্সিটি ভ্যালুর একটা পার্টকে ডার্ক করে ফেলতেছে কমপ্লিটলি। সো গামা ট্রান্সফর্মে আমার ডার্ক রিজিয়নে একটা পার্টের ইনফরমেশন লস হয়, কিন্তু এখন সব সময় লস হওয়া খারাপ না, আমার যদি এরিয়া না লাগে, ইম্পর্টেন্ট না হয়, তাহলে আমি এটাকে গামা ট্রান্সফর্ম অ্যাপ্লাই করব। বাট এই এরিয়া যদি আমার সিগনিফিকেন্ট ইনফরমেশন হয়ে থাকে এবং আমার স্ট্রেচিং করার প্রয়োজন হয়, তাহলে আমি লগ ট্রান্সফর্ম ইউজ করব। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, গামার ইকুয়েশন এটা, আর হচ্ছে আমার ভ্যালু, সি হচ্ছে স্কেলিং কনস্ট্যান্ট, আর গামা হচ্ছে এই যে ভ্যালুগুলো। স্যার এখানে স্কেলিং কনস্ট্যান্টটা কি করে? মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হিসেবে ইউজ করতেছে, এটার উপরে কি? যেমন আপনার কত গুণ বড় দরকার, এটাতে হচ্ছে আপনাকে স্ট্রেচ করতেছে, এখন কত গুণ স্ট্রেচ করবেন, কত গুণ, হাউ মেনি টাইমস ডু ইউ নিড। স্যার এটা কি r টু দা পাওয়ার গামা? গামা, হ্যাঁ। সো আমি ইমপ্যাক্ট বুঝার জন্য এই যে এখানে একটা টেবিল দিয়ে দিছি, আপনাদের একটা রিয়েল লাইফ সিনারিও এক্সপ্লেইন করে দেই। দেখেন
অরিজিনালি আমরা যখন ইমেজ নেই সিআরটি মনিটর, সিআরটি মনিটরের গামা ফ্যাক্টর প্রিডিফাইন্ড, এটা আসলে হার্ডওয়্যারের একটা লিমিটেশন। তো এই জন্য আমি যদি ওকে আর যে অরিজিনাল ইন্টেন্সিটি ভ্যালু দেই, সে কিন্তু দেখায় হচ্ছে গামা কারেক্টেড ইমেজ। তো আমি যদি এইটাকে অ্যাজ ইট ইজ দেখতে চাই, রিভার্স গামা অ্যাপ্লাই করতে হবে না, মানে এটার যে প্রসেসিং তার উল্টাটা অ্যাপ্লাই করতে হবে। সিআরটি মনিটর যারা চিনেন না, এগুলো হচ্ছে আগের আমাদের টিভি, পিছনে হচ্ছে বিশাল বড় এরিয়া থাকতো টিভির জন্য, পিকচার টিভির জন্য, ফ্ল্যাট স্ক্রিন না আর কি, ডিজিটাল মনিটর না। তো এটা আমার অরিজিনাল ইমেজ হইলে আসলে সিআরটি মনিটর এরকম দেখাইতো। তো এইটার জন্য আমার কি করতে হয়, গামা কারেক্ট করতে হয়, দেন গামা কারেক্টেড ভিউ দেখতে হয়। দেখেন গামা কারেকশন করার ফলে এই যে ডার্ক এরিয়াটা এটা কমে গেছে না, এই যে দেখেন ডার্ক এরিয়া কমে গেছে না। সো এই এক্সাম্পলটার সাথে আপনাদের নলেজ, এই টেবিলের নলেজ মিলানোর ট্রাই করবেন, আর আমি আজকে যে এক্সপ্লেনেশন দিলাম সেটা বোঝার ট্রাই করবেন। এই যে দেখেন গামা কারেকশনের রিয়েল লাইফ এক্সাম্পল। দিস ইজ এন এমআরআই ইমেজ, ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। গামার ভ্যালু যত কমাইছি তত আমার ইমেজটা ব্রাইট হয়েছে। দেখেন এইখানে যে জিনিসটা আমি একটু জুম করে দেখাই, দেখেন এইখানে যে জিনিসটা অন্ধকারের মতো একটুখানি দেখা যাচ্ছিল, গামা বাড়ার সাথে সাথে সেটা আমরা অ্যাটলিস্ট ভালোভাবে দেখতে পাচ্ছি। দেখছেন স্যার গামার ভ্যালু কমানোর সাথে সাথে বাট ছবিতে নয়েজ অ্যাড হয়েছে অনেক না, ডিপেন্ড করে আপনি নয়েজ বলতে কি মিন করতেছেন এখানে। মানে আমি তো বলেই দিছি যে দেখেন গামার কার্ভটা যদি দেখি স্ট্রেস করতেছে না, এই যে এই এরিয়াটুকু যে লম্বা স্ট্রেস করতেছে। সো এইটা তো ঠিক, তো ডার্কার রিজিয়নই ছিল, ডার্কার রিজিয়নকে সে হোয়াইটে এক্সটেন্স করতেছে। সো এট দ্য সেম টাইম আমার যে এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো অলমোস্ট স্যাচুরেটেড হয়ে গেছে না, অলমোস্ট স্ট্রেট লাইনের মতো। ও হ্যাঁ স্যার, হ্যাঁ রাইট রাইট। এই জন্য এই জন্য এই যে হোয়াইট যেগুলো আগে থেকেই ছিল এগুলো অলমোস্ট স্যাচুরেটেড হয়ে গেছে, এখানে চেঞ্জ করার কিছু নাই। বাট ডার্ক আমাকে ডাইনামিক রেঞ্জে নিয়ে আসছে, ডার্ক রিজিয়নকে I can clearly see, because এখানে হয়তো ইন্টেন্সিটি ভ্যালু ছিল 2 বা 3 ডিফারেন্স মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে, এখানে সেটা হয়ে গেছে 8 or 10। বুঝতে পারছেন? জি স্যার, কিন্তু স্যার মানে এই যে গামা কারেকশন কি কোনো পার্টিকুলার কতগুলো পিক্সেলের উপরে করা যায় না স্যার, পুরো ফুল ইমেজের উপরে যে হয়ে যায় এরকম করা যায়? এটা তো পয়েন্ট পিক্সেল, পয়েন্ট প্রসেসিং না, একটা জি। পিক্সেল পিক্সেল করে তো করবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটুকু করবেন। কিন্তু স্যার এই ইমেজের ক্ষেত্রে তো এই পুরো যে পুরোটাতে অ্যাপ্লাই করছে, হ্যাঁ স্যার এটা বলছি। কারণ আমার তো সাবজেক্টিভ, তা না হলে প্রত্যেকটা ইমেজের জন্য আলাদা আলাদা চেক করে করে ডিটারমাইন করতে হবে না কোন 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 পিক্সেল আমি মডিফাই করব। জি স্যার। That will not be an automated process. If you have time, if you can do that, no problem. That's not the point of discussion. Point of discussion is how to apply this process. আচ্ছা, আর কোনো কনসেপ্ট আছে? নো স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নেক্সট টপিকে চলে যাই। পিস ওয়াইজ লিনিয়ার ট্রান্সফর্ম, এইটা বেসিক্যালি অ্যাপ্লিকেশন বাট ডিফারেন্ট রিজিয়নে বা ডিফারেন্ট ইন্টেন্সিটির জন্য অ্যাপ্লাই করব। দ্যাটস ইট। মানে পুরো ইমেজের একটা পার্টে আমার তো এই যে আর এর ভ্যালু, এটা তো 0 থেকে 255 পর্যন্ত হয় না। এই সাকিব যে একটু আগে বললো যে আমি হচ্ছে সম্পূর্ণটাকে চাই না, একটা স্পেসিফিক পার্টে চাই, আরেকটা পার্টে আমি অ্যাপ্লাই করব না। দিস ইজ দ্যাট কাইন্ড অফ অপারেশন। আপনি কি করলেন, এই যে R0 থেকে R1 এর একটা রেঞ্জ নিলেন, ধরেন আপনার স্ট্রেস করতে হবে 0 থেকে 120 পর্যন্ত একরকম ভাবে। তো এইটার জন্য
আপনি হচ্ছে এই যে এক টাইপের ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলেন, পরেরটার জন্য ধরেন 120 থেকে 150 পর্যন্ত আপনার গামা কারেকশন অ্যাপ্লাই করলে ভালো হয়। তা আপনি এই রেঞ্জের জন্য ওইটা অ্যাপ্লাই করবেন, বাকিগুলোর জন্য হচ্ছে অন্য কোনো কিছু থাকলে থাকবে, নাইলে হচ্ছে সিম্পলি যেমন আছে তেমন লিখে দিবেন। So we are combining the concept of thresholding or sorry not thresholding, conditional operation based on intensity, pixel intensity. ঠিক আছে? স্যার আমাদেরকে এই ট্রান্সফরমেশনস গুলোর ডেফিনেশন যেগুলো পড়তে হবে মুখস্থ করতে হবে স্যার। হ্যাঁ, ও আমি প্রত্যেকটা অ্যাডভান্টেজ বলে দিছি। এখন এই পিসওয়াইজ লিনিয়ার ট্রান্সফর্ম অনেক ধরনের হতে পারে। আমি দুই তিনটা एग्जांपल দিছি এখানে দেই। প্রথমত কন্ট্রাস্ট স্ট্রেচিং, এর মানে হচ্ছে একটা স্পেসিফিক রিজিয়নের কন্ট্রাস্টকে আমি স্ট্রেচ করব, বাকিগুলোকে যেমন তেমনই রেখে দিব। যেমন ইউজুয়ালি আমার ইমেজের কন্ট্রাস্ট এরকম থাকে, এখন দেখা গেল আমার মিনিমাম ভ্যালু এটা, সরি মিনিমাম ভ্যালু এটা, ম্যাক্সিমাম ভ্যালু এটা, আমি এটাকে স্ট্রেচ করে এরকম বানাইতেছি। ঠিক আছে, এই রিজিয়নটাকে আমি স্ট্রেচ করব, তাহলে এর পরের রিজিয়ন কি করব, আমি যেমন আছে তেমন রেখে দিব না। এইটাই এই কনসেপ্টটা এখানে দেখাইছি। দেখেন আমি হচ্ছে ইউজুয়ালি যে এরকম শার্প চেঞ্জ, এই পার্টটুকুকে আমি স্ট্রেচ করছি, আর বাকিটুকু জাস্ট মিলানোর জন্য স্ট্রেচিং এর মতো কনভার্ট করেছি। সো এটা সাধারণত কন্ট্রাস্ট ম্যানিপুলেশনের জন্য ইউজ করা হয়, কন্ট্রাস্ট স্ট্রেচিং। ইমপ্যাক্ট এরকম দেখেন, এটা লো কন্ট্রাস্ট ইমেজ, আমি হচ্ছে এই কন্ট্রাস্টটা যখন স্ট্রেচ করছি তখন হচ্ছে যে হাই কন্ট্রাস্ট দেখতে এরকম ইমেজ হবে। এখন দেখেন দিস ইজ নোন অ্যাজ হিস্টোগ্রাম, আমি নেক্সট ক্লাসে পড়াবো হিস্টোগ্রাম কি, কিভাবে আসলে প্লট করে। বেসিক্যালি এখানে আপনার এই পিক্সেল ইন্টেন্সিটিতে কয়টা পিক্সেল আছে সেটা প্লট করে। সাপোজ আপনার এখানে তিন ধরনের পিক্সেল ইন্টেন্সিটি আছে, 12 আছে, 18 আছে, 20 আছে। তো আপনি আগে কাউন্ট করবেন 12 ভ্যালু, the pixels that contains the number 12, how many are the pixels? সাপোজ এখানে আছে হচ্ছে 100টা পিক্সেল, 18 তে আছে হচ্ছে 18টা, মানে ভ্যালু 18, এটা কন্টেইন করে হচ্ছে আপনার 50টা পিক্সেল। তারপরে ভ্যালু 20, এটা কন্টেইন করে সাপোজ ধরেন আপনার 100টা। এটাই আর কি আমরা প্লট করি হিস্টোগ্রাম। ধরেন আমার হচ্ছে 12 হচ্ছে 100, 18 হচ্ছে 50, 20 হচ্ছে আবার 100, এইভাবে আমি হিস্টোগ্রাম পাই। So this is actually normalized histogram so that I can show the full range. Otherwise 0 to 255 is a very long histogram. But plot করা হয়েছে এইভাবে। ঠিক আছে, স্যার এটা প্লট করে বেনিফিট কি হবে? এটার প্লট আপনি কোনটা স্ট্রেচ করছেন কিনা দেখতে হবে না, কতটুকু স্ট্রেচ করছে। আগে মাত্র এই এরিয়াটুকুতে আপনার ইনফরমেশন কনস্ট্যান্ট ছিল, এখন আপনি বুঝতেছেন যে ইনফরমেশন আসলে বড় এরিয়াতে স্প্রেড আউট হয়ে গেছে, তো হুইচ ইজ গুড। আপনি আরো তো স্ট্রেচ করতে চাইতে পারেন বা আরো শ্রিঙ্ক করতে চাইতে পারেন, সেটা কিভাবে ডিটারমাইন করবেন, এই যে স্ট্রেচের লিমিট কিভাবে ফিক্স করবেন, এটা দেখে ফিক্স করবেন। তো আপনার 0.4 থেকে 0.6 স্ট্রেচ করা দরকার, মানে হচ্ছে এই পার্টটুকু স্ট্রেচ করতে হবে আপনার। তো এটা ফাইন্ড আউট করতে হবে হিস্টোগ্রাম থেকে। জি বুঝছেন? স্যার, জি। জি স্যার। নেক্সট বলুন। স্যার ওই যে এই পিস ওয়াইজ লিনিয়ার ট্রান্সফরমেশনের স্যার আমরা তো দেখলাম যে গ্রাফের মধ্যে আমরা একটা কার্ভকে লিনিয়ারলি স্ট্রেচ করলাম একটা দুইটা পয়েন্টে। হ্যাঁ, লিনিয়ার কে স্ট্রেচ এখন করছি। স্যার কার্ভে তো চেঞ্জটা কন্টিনিউয়াস থাকে, যখন এটাকে আমি লিনিয়ারলি চেঞ্জ করি এখানে অটোমেটিক্যালি কি কন্টিনিউয়াস না? ইজন্ট ইট কন্টিনিউয়াস কার্ভ? বাট স্যার ওই রিজিয়নের মধ্যে তো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস না? মানে কোন sharp পয়েন্ট আছে? ওই যে পয়েন্টগুলোতে তো শার্প চেঞ্জ আসছে স্যার, রাইট? হ্যাঁ, শর্ট চেঞ্জ এর সমস্যা নেই, বাট দিস ইজ কন্টিনিউয়াস।
আচ্ছা আজান হচ্ছে, আমি একটু 2 মিনিটের ব্রেক। ওকে স্যার। বক্স থেকে আমাদের আমাদের এই যে স্ক্রিনশট দেন, টোটাল স্ক্রিনশট দেন। Okay, we can resume. আচ্ছা, প্রথমটা ছিল হচ্ছে কন্ট্রাস্ট স্ট্রেচিং, নেক্সট কনসেপ্ট হচ্ছে ইন্টেন্সিটি লেভেল স্লাইসিং। দিস ইজ বেসিক্যালি থ্রেশহোল্ডিং অ্যাপ্রোচ। এটা আমরা ব্যবহার করি বাইনারি ইমেজ জেনারেশনের জন্য। মানে আপনার যে অরিজিনাল যে ইন্টেন্সিটিটা ছিল এরকম, আপনি হচ্ছে একটা ইন্টেন্সিটি ভ্যালু কে সিলেক্ট করে এর নিচের সবগুলোকে 0 বানায় ফেলবেন, আর হচ্ছে বাকি পার্টকে 1 বানায় ফেলবেন। সো ইট উইল কন্টেইন অনলি এ সিঙ্গেল ইন্টেন্সিটি। এটা মেডিকেল ইমেজের জন্য খুবই প্রমিনেন্ট একটা এক্সাম্পল, এবং অনেকবার ব্যবহার আছে। সো এই ইমেজকে আমরা মাস্ক ইমেজ বা বাইনারি ইমেজও বলে থাকি অনেক সময়। বাট বাইনারি ইমেজের জন্য আমার একটা ভ্যালু থাকতে হয়, কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসটা শুধু 0 এবং 1 এ থাকে, ঠিক আছে? সো দ্যাটস নোন অ্যাজ মাস্ক ইমেজ। বা সেটা যদি না হয়ে থাকে তাহলে অনেক রকম হতে পারে, যেমন এই দেখেন, দিস ইজ নোন অ্যাজ স্লাইসিং। আমার এটা এনজিওগ্রাম, যারা জানেন না এনজিওগ্রাম কি, এনজিওগ্রাম ইউজ করা হয় হচ্ছে আমাদের আর্টারি এবং হচ্ছে গিয়ে ভেইন, ধমনী এবং শিরা অবজার্ভ করার জন্য। দেখতে এরকম। সো দিস ইজ মাই আর্টারি। সো আমি এটাকে বাইনারি লেভেল স্লাইসিং করতে পারি। কি করব? আচ্ছা, এই ইমেজের রিলেশনশিপটা আসলে এরকম। তো এটা এরকম ভাবে আছে, স্যার এরকম আছে স্টেট। সো হোয়াট আই হ্যাভ ডান, আমার হচ্ছে এই যে রিজিয়ন, এই রিজিয়নটুকুকে আমি ম্যাক্সিমাম বানায় ফেলছি, 1 রাখছি, আর বাকি যে রিজিয়ন আছে সেটাকে আমি 0 তে কনভার্ট করে ফেলছি। সো এই দেখেন আমার গ্রাফটা আমি এখন এরকম পাইছি। সো এই যে হাই ইন্টেন্সিটির ভ্যালু, যে ভ্যালুটাকে আমি বলতেছি যে আমার ভেইনের ভ্যালু, সেই ভ্যালুগুলো শুধু আছে, বাকি সব ডার্ক হয়ে গেছে, ঠিক আছে? একটা রেঞ্জের মধ্যে এরিয়াকে যেহেতু 1 বানাইছি, সো এখানে কিছু শেডিং থাকবে।
সেম জিনিসটা আমি এনহ্যান্স স্লাইসিং করতে পারি। কি এনহ্যান্স স্লাইসিং এর কনসেপ্ট এরকম, মানে যে এরিয়াটুকু আমার দরকার সেই এরিয়াটুকুকে আমি ম্যাক্সিমাম ভ্যালু বানায় ফেলবো, বাকিগুলোকে যেমন আছে তেমন রেখে দিব। দেখেন দিস ইজ মাই আউটপুট কার্ভ। এই ক্ষেত্রে আমার এই এরিয়াটা হাইলাইট হবে, আর বাকি এরিয়া যেটা আসলে আমরা ব্যাকগ্রাউন্ড বলি সেটা ওই ইন্টেন্সিটি অনুযায়ী যেমন আছে তেমন থেকে যাবে বা কমে যাবে। So this method, intensity level slicing, is commonly known as thresholding approach. এই টার্মটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষা হলে intensity level slicing আমি নাও বলতে পারি যে থ্রেশহোল্ডিং কোন ধরনের প্রসেসিং এর মধ্যে পড়ছে, তখন বলতে হবে পয়েন্ট প্রসেসিং, স্পেসিফিক্যালি পিস ওয়াইজ লিনিয়ার ট্রান্সফার। ক্লিয়ার? আচ্ছা তুই আমার এমনি ফোন দে। লাস্ট টপিক পয়েন্ট ওয়াইজ প্রসেসিং, এই যে পিস ওয়াইজ লিনিয়ার ট্রান্সফর্মের বিট প্লেন স্লাইসিং। আমরা জানি ইমেজ আমাদের যে অরিজিনাল ইমেজ ডান সাইড ইন্টিজার 8, তার মানে এখানে 8টা বিট আছে, তাই তো? রাইট? এখন আমি উপরেরটাতে মেথডে যেটা করছি ইন্টেন্সিটিকে অবজার্ভ করে থ্রেশহোল্ডিং অ্যাপ্লাই করছি। হোয়াট ইফ আমি ইন্টেন্সিটি ভ্যালু কে অবজার্ভ না করে বিট ওয়াইজ স্লাইস করতাম, মানে বলে দিলাম যে আমি 0 থেকে 4 বিট পর্যন্ত রাখবো, বাকিগুলোকে রাখবো না, 0 বানাবো। 0 থেকে 4 বিট, 4 বিট মানে কি 2 টু দি পাওয়ার 4 না? এটার ভ্যালু কত বলেন তো? এই যে আইছে দেখ স্ক্রিপ্ট কর 16 স্যার। বাট আমার স্ক্রিপ্ট কর ইন্টেন্সিটিতে আমি ভ্যালু পাবো 0 থেকে 15, রাইট? তুই এটা পিডিএস সিএম লো দিছস না? আচ্ছা সো এই ভ্যালুগুলোকে আমি রাখবো, বাকি সব ভ্যালুকে 0 বানায় ফেলবো। ডান দে। ক্লিয়ার? আয় তারা ডান দেওয়ার আগে ভিউয়ার টিক দে। হাই বোকা সোতার বাপ। এটা হচ্ছে রেঞ্জের মধ্যে ডান দেওয়ার আগে আমি সিঙ্গেল ইন্টেন্সিটি ওয়াইজও চেঞ্জ করতে পারি। যেমন আমি বলে দিলাম যে আমার শুধুমাত্র 4th বিটটাকে রাখবো। এখন আমি বলি নাই যে প্রথম 4টা বিট, শুধুমাত্র 4th বিটটাকে রাখবো। তার মানে যেই ভ্যালুগুলো হচ্ছে 16 সেগুলোকে শুধু রাখবো, বাকি সব 0 বানাবো। স্ক্রিনশট দে। ফোনে স্ক্রিনশট দে, তোর ফোনে স্ক্রিনশট দে। অ্যাপ্লাই করলে এরকম দেখা যায়। তো এটা আসলে নির্দিষ্ট কোনো প্যাটার্ন ফলো করে না, যেহেতু আমি বিট ওয়াইজ বলে দিছি। ঠিক আছে? সো আমাদের ইমেজকে ডিগ্রেড করার জন্য সাধারণত বিট প্লেন স্লাইসিং ইউজ করা হয়। ইট ইজ আ ভেরি ওয়েল নোন, নট ওয়েল নোন এনিমোর, কারণ এটা তারা অ্যাডভান্স অ্যাপ্রোচ চলে আসছে, বাট ইট ওয়াজ অ্যান অগমেন্টেশন টেকনিক, পপুলার অগমেন্টেশন টেকনিক বিফোর 2010। এখানে দেখেন বেসিক্যালি আমি ইমেজ কি নয়েজি করে ফেলতেছি না, ডিফারেন্ট লেভেলের নয়েজ ইনক্লুড করতেছি। তো কই আছে আমার ফোন থাকলে তোর ফোন থাকবে। So bit plane slicing is very useful to degrade the images by keeping most prominent feature. যেমন আমি হচ্ছে এই এরিয়াটাকে আলাদাভাবে চাই হাইলাইটেড থাকুক। সো আমি যখন করব দেখেন সবার প্রথমে এই এরিয়াটা ডিগ্রেড হওয়া শুরু করছে, বাকি এরিয়া কিন্তু সিগনিফিকেন্টলি হয় না শুরুতে। ঠিক আছে? সো এই ধরনের ক্ষেত্রে বিট প্লেন স্লাইসিং ইউজ করা যায়। আর অনেক ধরনের ইউজ কেস আছে, আপনাদের স্লাইডে লিস্ট করা আছে। I am just trying to explain what is the impact, because আপনাদের সিনিয়র বেস কোশ্চেন আসবে সবাই জানেন অলরেডি, আচ্ছা দেখাইছিও। সো আপনাদের এইটা দেখে বুঝতে হবে কোন ধরনের স্লাইসিং বা কোন ধরনের পয়েন্ট প্রসেসিং ভালো কাজ করবে এবং কেন ভালো কাজ করবে সেটা জাস্টিফাই করবে। ভাই গুগল ডক্স কানে কি শুনোস না? ওকে, দ্যাটস অল ফর থিওরি ক্লাস। আর কোনো কোশ্চেন আছে স্পেসিফিক? ডক ল্যাব আজকে যতটুকু পড়ানো হয়েছে আমি একটু সামারি বলি। সো ফার হোয়াট উই হ্যাভ লার্ন, আমরা জানলাম স্পেশাল ডোমেইনে যেখানে হচ্ছে এক্স এবং ওয়াই রিলেশনশিপকে কনসিডার করা যায়, সেইটা সেই ডোমেইনে বিভিন্ন রকম ট্রান্সফরমেশন এবং ফিল্টারিং অ্যাপ্লাই করা যায়। সো কমন থিওরেম হচ্ছে এইটা, প্রত্যেকটার জন্য আমার টিটা শুধু চেঞ্জ হয়েছে, বাকি কিছু সব সেম ছিল। বাট এই যে প্রসেসিং সেটা যদি আমি শুধু একটা পিক্সেলকে ইন্ডিভিজুয়ালি কাউন্ট করে অ্যাপ্লাই করি তাকে বলবো পয়েন্ট প্রসেসিং। আর যদি এই টিটা আসলে একটা পিক্সেল না আশেপাশের পিক্সেলগুলোকে অবজার্ভ করে কি করে তাহলে হচ্ছে তাকে বলবো নেইবারহুড প্রসেসিং। দেন আমরা কিছু কমন পয়েন্ট প্রসেসিং এবং নেইবারহুড প্রসেসিং এর নাম জানলাম। এর মধ্যে আমরা 4টা স্টাডি করছি, ইমেজ নেগেটিভ, লং ট্রান্সফর্ম, গামা ট্রান্সফর্ম এবং পিস ওয়াইজ লিনিয়ার ট্রান্সফর্ম।
ফুল থেকে কেমনে ইমেজ নেগেটিভ বেসিক্যালি কনভার্টস না কই Ah. ফুল থেকে মনে হচ্ছে white area into dark region and dark region into white. So this is also known as inverse image as well. The transformation is linear because the equation is linear. কখন ইউজ করি আমরা যখন হচ্ছে ডার্ক রিজিয়নকে অবজার্ভ করতে চাই, স্ক্রিনশট কারণ কি আমাদের ভিজুয়াল পারসেপশন সিস্টেম, হিউম্যান ভিজুয়াল পারসেপশন সিস্টেম ডিপেন্ডস অন হোয়াইট লাইট, স্ক্রিনশট দে নট ডার্ক রিজিয়ন। আচ্ছা, এখন আমার সেম জিনিসটাই লাগবে, আমি ডার্ক রিজিয়নকে ভালো মতো বুঝতে চাই বা হোয়াইট রিজিয়নকে ভালো মতো বুঝতে চাই, বা একটা স্পেসিফিক এরিয়া পুরো ডার্ক রিজিয়নকে আমার এনহ্যান্স করার প্রয়োজন নেই বা পুরো হোয়াইট রিজিয়নকে আমার এনহ্যান্স করার প্রয়োজন নেই, আমার নিচের দিকে যে ভ্যালু আছে ডার্কের সেটাকে শুধু এনহ্যান্স করার প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি লগ ট্রান্সফর্ম ইউজ করি। প্লে স্টোরে অ্যাপ স্টোরে যা তাহলে আমি যদি লগ ট্রান্সফর্ম ইউজ করি, ডার্ক রিজিয়ন স্ট্রেচ হবে, I can see more details in dark region। নালে বাইরে ওই যে ডিলেট আর যদি ইনভার্স লগ ট্রান্সফর্ম ইউজ করি তাহলে হচ্ছে হোয়াইট রিজিয়ন মোর স্ট্রেচ হবে, তার মানে হোয়াইট এরিয়ার সাটল চেঞ্জগুলো আমি ভালোভাবে বুঝতে পারবো। দেন লিটল বিট মোর অ্যাডভান্সড গামা ট্রান্সফর্ম, এই যে যেই রিজিয়নকে আমরা স্ট্রেচ করতে হবে তার মধ্যে একটা রিজিয়ন বা শুরুর দিকের রিজিয়ন আমার দরকার নেই, সো আই ক্যান জাস্ট ডিসকার্ড দ্যাট বাই কনভার্টিং দেম ইনটু জিরো, বাকিটুকুকে আমি স্ট্রেচ করব। এই ধরনের সিনারিওর জন্য গামা ট্রান্সফর্ম। Okay, pointwise piecewise linear transform is basically applying different type of transform into any specific region, a specific range। আমি একটা রেঞ্জের পিক্সেলকে আগের যতগুলো আমরা দেখছি সেটা হচ্ছে জেনারেলি সবগুলো পিক্সেলের উপর আমি অ্যাপ্লাই করতাম, বাট এটা হচ্ছে রেঞ্জ দিয়ে দিব, এত থেকে এত ইন্টেন্সিটি হলে এই অপারেশন, এত থেকে এত ইন্টেন্সিটি হলে এই অপারেশন, দিস ইজ দা কন্ডিশনাল অপারেশন। দ্যাটস ওয়াই নামের মধ্যে আছে পিস ওয়াইজ, এই যে পুরাটা পিস পিস করে এক এক পিসে এক এক রকম ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করব। যেমন কন্ট্রাস্ট স্ট্রেচিং, আমি হচ্ছে একটা স্পেসিফিক রিজিয়নকে স্ট্রেচ করতেছি, বাকিগুলো যেমন আছে তেমন লিনিয়ার রেখে দিচ্ছি। নেক্সট কনসেপ্ট হচ্ছে এই যে থ্রেশহোল্ডিং, মানে আমি একটা স্পেসিফিক পিক্সেলকে রেখে ইন্টেন্সিটিকে রেখে বাকিগুলোকে চেঞ্জ করতেছি, আইদার জিরো বানায় ফেলতেছি অথবা লিনিয়ারলি রাখতেছি, which is known as enhanced slicing। আর যদি শুধুমাত্র দুইটা ভ্যালুতে কনভার্ট করে ফেলি, that is known as binary slicing। ওকে, জি স্যার। হ্যাঁ, এখন আই হোপ অনেকেই হচ্ছে সিনিয়র প্রজেক্ট করবেন ফিউচারে, অনেক ধরনের আমি জানি বর্তমানে এআই নিয়ে অনেকে ইন্টারেস্ট ক্রিয়েট হয়েছে এবং অনেকেই হচ্ছে এই ফিকশন বা এই ধরনের রিলেটেড টাস্ক করবেন এবং ফিউচারে এই ধরনের কোর্স করবেন। এটা নলেজ যদি ক্লিয়ার থাকে, ইট উইল রিয়েলি হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড এন্ড প্রসেস এন্ড টু অ্যাকচুয়ালি ফাইন্ড এ সুইটেবল সলিউশন ফর দ্যাট স্পেসিফিক প্রবলেম। আচ্ছা, যদি কারো কোনো প্রবলেম না থাকে তাহলে থিওরি ক্লাস আজকে এই পর্যন্ত। আমি তাহলে স্লাইডটা অফ করে দিচ্ছি। এখন বিফোর গোইং আই উইল শো ভেরি বেসিক কোড, ইট উইল নট টেক মোর দ্যান 20 মিনিটস। এখন এর আগে কি আপনারা ব্রেক চান নাকি হচ্ছে আই কন্টিনিউ? কন্টিনিউ করব স্যার। আচ্ছা, আমি একটু নেই কি বলে কনসেন্সাস নেই, যারা ব্রেক প্রয়োজন তারা একটু হাত দিলে কেমনে দেখো ডসে ঢুক, এই দেখ এই ডসটা এই থ্রিডারে চাপ দে, শেয়ার দে। ওকে, গুড, লেটস মুভ ইনটু কপি করতে আমি মেইলে ঢুক। কম্পোজে যা, এই যে কম্পোজ, যেই দোকানদারে দ্বারা এখন যেই দোকান থেকে করবো ওই দোকানদারে মেইল দিবি টুতে, আর এই যে কম্পোজ ইমেল এটা পেস্ট কর ফাইল। আচ্ছা, এখানে সবাই কি কোলাবের সাথে গুগল কোলাবে কোডের সাথে ফ্যামিলিয়ার? এমন কেউ আছেন যে আসলে গুগল কোলাব কি বা কোলাবে কিভাবে কোড করতে দশটা জানেন না? দিবি ও দ্বারা পিন করে দিবি, বুঝছস? হোয়াটসঅ্যাপে যা দরকার কি তুই মেইলে দিবি, এত হোয়াটসঅ্যাপ করছ কেন? কি কস?
আচ্ছা, সবাই দেখাই জানে দিবি যে ভাই আপনার মেইলে ঢুকেন, যদি মেইলে না আসে স্প্যামে ঢুকতে কবি, স্প্যামে ঢুকলে স্প্যামে হবে। হোয়াটসঅ্যাপে দিলে হবে না কেন? হবে, কিন্তু হোয়াটসঅ্যাপে মাঝে মাঝে প্রবলেম করে, মেইলে কোনো সমস্যা হবে না। এই বড় ফাইল বুঝতে পারছস, এটা তো ছোট ফাইল না। তুই প্রিন্ট করবি ভাই, কেমন আমি প্রিন্ট করি তুই তো আসলে তোর হ্যাঁ হন, আমি বলি তুই যাবি ভেরি শর্ট ডেমনস্ট্রেশন আমাদের আজকে। Open with আচ্ছা, আমরা একটু বেসিক কনসেপ্টে যাই। হ্যাঁ, আবার রিভিজিট দ্য কনসেপ্ট। আপনাদেরকে আরজিবি ইমেজ পড়ানো হয়েছিল। আরজিবি ইমেজের কনসেপ্টটা কি ছিল? প্রথমত ইমেজ কি? ইমেজ হচ্ছে বেসিক্যালি ম্যাট্রিক্স গ্রিড লাইক শেপ, যেখানে হচ্ছে এই লোকেশনগুলোকে স্মলেস্ট ইউনিটকে বলা হয় পিক্সেল, এবং পিক্সেল যে ভ্যালুটা ধারণ করে, যে ভ্যালুটাকে কন্টেইন করে, তাকে বলা হয় ইন্টেন্সিটি। এখন একটা লোকেশন এই স্মলেস্ট ইউনিট যদি একটা ভ্যালু কন্টেইন করে, তাকে বলি আমরা গ্রে স্কেল অর সিঙ্গেল কালার ইমেজ। যদি তিনটা ভ্যালু ক্যারি করে বা মাল্টিপল ভ্যালু ক্যারি করে, তাকে বলি মাল্টি কালার ইমেজ। তো পপুলার মাল্টি কালার ইমেজ আমরা যেটা ফ্রিকোয়েন্টলি ইউজ করি সেটা হচ্ছে আরজিবি এন্ড সিএমওয়াই কে। সিএমওয়াই কে প্রিন্ট বা এই ধরনের ভিজুয়াল পার্সপেক্টিভে নেওয়ার জন্য, আর আরজিবি হচ্ছে ডিজিটাল মনিটরে বা ডিজিটাল স্পেসে ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহার করা হয়। সো দিস ইজ দ্য সিনারিও। ওকে, এখন হাইপোথেটিক্যালি আমি শুধুমাত্র একটা ভ্যালু রেখে ইমেজকে কনস্ট্রাক্ট করতে পারি না। আমি বলে দিলাম গ্রিন আর ব্লু আমি ডিসকার্ড করে দিছি, তাহলে এই যে আরজিবি ইমেজ সেটা কি তখন রেড দেখাবে নাকি হচ্ছে গিয়ে গ্রে দেখা যাবে? কারণ একটা লোকেশনে একটা মাত্র ভ্যালু আছে। সবাই একটু চিন্তা করে বলেন দেখি। স্যার এটা পুরোটাই রেডিশ একটা ফিল্টার হয়ে যাওয়ার কথা না? আর যখন আপনি জানেন না যে আসলে ওই পিক্সেলটা কিসের, আমি তো সব বাকি সবকিছু ডিসক্রাইব করে দিছি। সো নাও ওয়ান পিক্সেল কন্টেইন অনলি ওয়ান ভ্যালু, রাইট? তাহলে স্যার যেই মানে রেড কালার দিয়ে যে পিক্সেল গুলো আছে শুধু ওগুলাই দেখা যায়, বাকি সবকিছু ব্ল্যাক। পিক্সেল তো সবগুলোতেই তো রেড থাকার কথা, কারণ প্রত্যেকটা পিক্সেলে রেড গ্রিন ব্লু ডিফারেন্ট কম্পোনেন্ট আছে না? আছে স্যার, বাট কিছু পিক্সেল তো থাকে না যেগুলো ধরুন ব্লু আর হচ্ছে। আচ্ছা, আমি একটুখানি বলি। হ্যাঁ, এরকম যদি খুঁজে পান, ঠিক আছে আপনার ক্যামেরা দিয়ে তোলা কোনো ছবি যেখানে জাস্ট একটা প্রসেসিং দেখাবো, এই প্রসেসিংটা অ্যাপ্লাই করবেন, করার পরে খুঁজে বের করবেন যে এমন কোন একটা পিক্সেল আছে কিনা যেখানে শুধু রেডের ভ্যালুই আছে, বাকিগুলো জিরো। ঠিক আছে? মানে ইউজুয়ালি সেইটা থাকে না, কারণ হচ্ছে আমাদের যে ক্যামেরা সিস্টেম বাই ডিফল্ট 1 থেকে স্টার্ট করে। বাট মানে রিয়েল লাইফে পসিবল না, থিওরিটিক্যাল কনসেপ্ট থেকে হ্যাঁ ইট ইজ পসিবল। সেই ক্ষেত্রে মানে আমি যেহেতু গ্রিন এবং ব্লু বাকি দুটো চ্যানেলকে ডিসকার্ড করে দিচ্ছি, সো আমার একটা পিক্সেলে এখন একটাই মাত্র ভ্যালু আছে। আমি যদি ওকে ডিফাইন করে না দেই ওই ভ্যালুটা কিসের, তাহলে সেটাকে সে গ্রে স্কেল করে দেখাবে। বাট আমি যদি ওকে বইলা দেই যে এটা হচ্ছে আসলে রেড এর ভ্যালু, তখন সে রেড আকারে দেখাবে, পুরো ইমেজটা রেডিশ একটা শেড আকারে দেখাবে। এখন আমি একটু দেখাই। সো এই ইমেজ, ক্যামেরা ইমেজ আমরা কিভাবে লোড করতে পারি? সো এটার জন্য পাইথনে আমার অলরেডি প্রি ডিফাইন্ড দুটো লাইব্রেরি আছে। একটা
একটাকে বলে পিলো, পালিশ, PILLOW, পিলো। আরেকটাকে বলে ওপেন সিভি, ওপেন কম্পিউটার ভিশন এর শর্ট ফর্ম ওপেন সিভি, ঠিক আছে। এখন পিলো লাইব্রেরি ইম্পোর্ট করার জন্য কল হচ্ছে PIL, আর ওপেন সিভির জন্য হচ্ছে CV2, একটু পরে দেখাবো। এখন এই দুইটাতে ফান্ডামেন্টাল একটা ডিফারেন্স আছে। আমি আগে এই জিনিসটা একটু লোড করে রাখছি, আমি আপনাদেরকে দেখাই। আমি যখন এটাকে লোড করতে আচ্ছা রান করি, হ্যাঁ। কেউ আমাদের সময় লাগতেছে কেন? আমি আগে থেকে আমার একটা ইমেজ রেখে দিছি, সো ওই ইমেজটা আমি পিলো দিয়ে রিড করছি, দিস ওয়ান। সো দিস ইজ মাই ইমেজ, এন্ড দেন এই ইমেজটাকে ফিগার আকারে প্লট করছি, করলে দিস ইজ মাই ইমেজ। এখন এই ইমেজে কোনো ঝামেলা আছে দেখেন তো, বইলা দেখে বলেন, is there any discrepancy or does this image looks normal? স্যার আপনার গ্লাস মানে চশমায় হচ্ছে গিয়ে চশমা কিছু করার নাই, হচ্ছে চশমাটাকে আলাদাভাবে বোঝা যাচ্ছে না, কারণ at that time I used half moon spectacle, তো নিচের বর্ডারটা নাই, সো which is transparent। ট্রান্সপারেন্ট জিনিসে কিন্তু লাইটের রিফ্লেকশন খুব কম হয়। সো ক্যামেরা দিয়ে ক্যাপচার করা ইমেজ যেহেতু লাইটের রিফ্লেকশনের উপর, যেসব এরিয়া থেকে রিফ্লেকশন নাই সেটাকে সে আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারতেছে। So you can see in the left image it's very difficult to identify whether glass exists or not, almost blended. এইটা ছাড়া গ্লাসের রিজিয়নটা ছাড়া অন্য কোনো ডিসক্রিপেন্সি আছে? It looks like an image which is captured by normal camera, right? ইয়েস স্যার, নাথিং। Yes, sir. সেম ইমেজটাই আমি হচ্ছে ওপেন সিভি দিয়ে লোড করার ট্রাই করছি। এটা হচ্ছে লাইব্রেরিটার নাম CV2, এবং লোড করার পরে অ্যাজ ইট ইজ ভিজুয়ালাইজ করছি। দেখেন কি মনে হচ্ছে, ইজ ইট নরমাল? স্যার আবার না স্যার, এলিয়েন বানাই দিছে স্যার। এলিয়েন বানাই দিছে। সো ব্লুইশ রিজিয়ন, রাইট? ইয়েস স্যার। সো দেখেন ওপেন সিভি দিয়ে লোড করার পরে আমি কিছু করিনি, জাস্ট ওইটাকে অ্যাজ ইট ইজ ভিজুয়ালাইজ করছি। দুইটার মধ্যে একটা ডিসক্রিপেন্সি আছে। আপনাদেরকে ওই যে প্রথম দিন যখন এই যে এটা পড়াইছি, এটা এই যে লোকেশন ইনফরমেশন পড়াইছিলাম না, এবং বলছিলাম যে এই 4টা আর 3টা আসলে রো না কলাম বা কি, এটা ডিপেন্ড করে আমি কোন লাইব্রেরি ইউজ করতেছি, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতেছি, তার উপর ডিপেন্ড করে, বলছিলাম না? জি স্যার, বলছিলেন স্যার। তো গ্রেস্কেল না হয়ে এটা হচ্ছে RGB হতে পারতো, তার মানে প্রথম চ্যানেলটা রেড হতো, পরের চ্যানেলটা গ্রিন হতো, পরেরটা ব্লু হতো। তো এইখানে জিনিসটা আসলে RGB তেই আছে, বাট এইখানে আছে BGR মোডে বাই ডিফল্ট। মানে ওপেনসিভি যদি আপনি ইউজ করেন, ও আপনার ফার্স্ট চ্যানেলটা ব্লু হিসেবে দেখায়, থার্ড চ্যানেলটা দেখায় রেড হিসেবে। এই জন্য এলিয়েনের মতো দেখা যাচ্ছে, বুঝতে পারছেন?
বাট স্যার এইটা না একটা আমরা ভেন ডায়াগ্রামে দেখলাম যে ও ওর প্রয়োজন অনুযায়ী ও কালার গুলা নিয়ে নিয়ে ওই ইমেজটা জেনারেট করবে, এরকম কিছু ছিল না? আপনার তো না, ওইটা তো ক্যামেরা ক্যাপচার করার সময় কি ঘটে সেটা। আপনি তো এখানে জাস্ট ইমেজে কি আছে সেটাকে ভিজুয়ালাইজ করতেছেন। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ওকে। আপনি তো ইনফরমেশন মডিফাই করেন না, চেঞ্জ করেন না কোনো কিছু। এখন ব্লু, আপনার এই ইমেজে পিক্সেল 1 এ ব্লু এর যে ভ্যালু, এই ইমেজেও পিক্সেল 1 এ ব্লু এর সেই ভ্যালুই আছে, নাথিং চেঞ্জ। জাস্ট এটার ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সটা ছিল রেড, পরেরটা ছিল গ্রিন, পরেরটা ব্লু, এইটার প্রথমটা হচ্ছে ব্লু আর লাস্টেরটা হচ্ছে রেড। দ্যাটস দ্য অনলি ডিফারেন্স। একটা পিক্সেল লোকেশন বা একটা পিক্সেল ইন্টেন্সিটিও চেঞ্জ হয়। স্যার তাহলে তো এটা চেঞ্জ করারও তো ওয়ে থাকার কথা। হ্যাঁ, চেঞ্জ Fix করার করার way জন্য আছে। CPU আছে। এখন আপনি কিভাবে করবেন দেখেন, আগে হচ্ছে আমার দেখতে হবে কিভাবে আমি কি ডিটারমাইন করা ট্রাই করব। এই যে আইএমজি, এটা আসলে কি? এটার মধ্যেই তো আমি ইমেজটাকে লোড করে রাখছি না? জি স্যার। এখন লেটস ট্রাই টু সি। এই যে দেখেন, এই যে ইমেজ যে রাখছি, এইটার শেপটাকে আমি প্রিন্ট করছি। দেখেন দেখাচ্ছে কি, এটা 521 681 and 4। তার মানে আমার নাম্বার অফ রো আছে 512, নাম্বার অফ কলাম আছে 681, রাইট? হ্যাঁ, নাম্বার অফ কলাম আছে 681 ম্যাট্রিক্সে, এবং চারটা ম্যাট্রিক্স আছে কিলো। বেসিক্যালি এটা 0 থেকে 3, তো ও আর কি 0 থেকে 3 মানে 0 থেকে 2 এর ভ্যালুগুলো আর কি ভিজুয়ালাইজ করে। যেহেতু 3 ম্যাক্সিমাম নাম্বার, এই কারণে 4 দেখাচ্ছে। আসলে আমরা এটা আরজিবি ইমেজ, রেড গ্রিন ব্লু ইমেজ। এখন দেখেন আমি একটা স্পেসিফিক লোকেশনের ভ্যালু প্রিন্ট করতে চাইছি, মানে আমার হচ্ছে এখান থেকে 224 নাম্বার রো আর 224 নাম্বার কলামের ভ্যালুটা কি সেটা আমি প্রিন্ট করছি এর মাধ্যমে। দেখেন এই যে আমি প্রথম এলিমেন্টটা নিছি, যেটা হচ্ছে 224 নাম্বার রো, 224 নাম্বার কলামের যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেলের ভ্যালু আউটপুট আমি দিই। দেখেন আমি ভ্যালু এটা পাইছি। তার মানে আমার রেড এর ভ্যালু কত? 56, গ্রিন এর ভ্যালু 47, ব্লু এর ভ্যালু 35। সেম জিনিসটা আমি একটু এখানে করে দেখি। আছে আচ্ছা, এটা লোড করে নিয়েছি নেক্সট। আসলো এখন হচ্ছে প্লট করে দিচ্ছে। দেখেন 56 47 35, রাইট? দেখেন 56 47 35 ঠিকই কিন্তু দিছে। জাস্ট ভিজুয়ালাইজেশনের সময় আমাকে কি দেখাচ্ছে? ব্লু ভ্যালুটাকে আগে দেখাচ্ছে। ও ভুল করছি, দাঁড়ান ইমেজের এবার দিকে সরি সরি, এটা হচ্ছে ইমেজের এটা। এই যে দেখেন উল্টে গেছে। এখানে শুরু ছিল 56, রেড এর ভ্যালু 56, এখানে 56 কোথায় গেছে দেখছেন? জি স্যার। সেম লোকেশনের ভ্যালু কিন্তু চেঞ্জ হয় না, জাস্ট আগে পরে চলে আসছে। জি স্যার, মানে ভ্যালু সেমই আছে, জাস্ট হচ্ছে আগে পরে চলে আসছে। আগে পরে চলে আসছে, দ্যাটস ইট। এখন ফাস্ট প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট, নোট ডাউন। আমি ক্রিয়েট করে দিচ্ছি।
স্যার যদি গ্রে স্কেল ইমেজ হতো তাহলে তো যেটা দিয়ে একটা ভিউ দেখা যায় তো একই তো দেখা ডিমেনশন, হ্যাঁ একই দেখা যায়। অ্যাটেন্ডেন্স প্র্যাকটিস করো। Yes, sir. কে ফাইজান? No, sir. Mahbul Alam, sir. হ্যাঁ বললাম, আচ্ছা সরি দেখতেছিলাম না। লেটস শেয়ার দ্য স্ক্রিন ফর আস। সিরিয়াল নাম্বার বলেন। Sir, 6 maybe. Has আর কেউ? Sir, serial 18. সিরিয়াল 18। Anyone else? No. স্যার আজকে যে টপিকগুলো পড়ানো হচ্ছে স্লাইডগুলো কাইন্ডলি স্লাইড দিয়ে দেওয়া হবে। ওকে স্যার। মনিটরে স্লাইড দিয়ে দেওয়া হবে। ফার্স্টের দিকে ওই যে আজকের টপিকটা ওই যে মিটের জন্য ইম্পর্টেন্ট, ওইটা স্যার মিস করছে, তাই ইন্টারনেটের প্রবলেম। স্যার কাইন্ডলি রিক্যাপ করলে ভালো হতো। Okay, wait for it. What if she hasn't brought this up?
দেখেন প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট 1 তিনটা টাস্ক, ঠিক আছে? কি কি বলা হয়েছে? আপনি হচ্ছে তিনটা আরজিবি ইমেজ নেবেন, নিজের ইমেজ নিতে পারেন, আরেকজনের ইমেজ নিতে যা ইচ্ছা তা নেবেন। দেন এই তিনটা ইমেজই আপনি ওপেনসিভি লাইব্রেরি দিয়েও রিড করবেন এবং ভিজুয়ালাইজ করবেন, এবং পিলো লাইব্রেরি দিয়েও রিড করবেন, ভিজুয়ালাইজ করবেন। করার পরে আজকে তো দেখাই দিলাম যে পিলো দিয়ে রিড করলে ভিজিআর হবে। এইটাকে ম্যাট্রিক্স অপারেশন দিয়ে আরজিবি তে বানাবে, মানে ব্লুটাকে পরে নিয়ে যাবেন, রেডটাকে আগে নিয়ে আসবেন, দেন ইমেজটাকে আবার ভিজুয়ালাইজ করবেন। করার পরে দেখবেন পিলোতে ভিজুয়ালাইজ করার ফলে যেরকম দেখা গেছে এবং আপনার কনভার্টেড ইমেজ আসলে সেম হয়েছে কিনা। ঠিক আছে স্যার ওটা শুধু শুধু ওপেন সিভির জন্য না, যে হচ্ছে কনভার্ট ম্যাট্রিক্স অপারেশন ইউজ করার পর ওটা তো লিখে দিয়েছি। হ্যাঁ যেটা পাবো এটা? হ্যাঁ ওকে স্যার। কনভার্ট করুন। এখন এটা সাবমিশন ডেডলাইন নেক্সট ক্লাস। ওকে স্যার। দেখেন ড্রাইভ লিংক অফ দ্য অ্যাসাইনমেন্ট, মানে অ্যাসাইনমেন্টের যে মাদার ফোল্ডার সেটা ড্রাইভ লিংক। দেন হচ্ছে ফোল্ডার লিংক অফ স্যাম্পল ডেটা, আপনি যে তিনটে ইমেজ নিছেন ওইটা যে ফোল্ডারে রাখছেন নাকি ওই গুগল ড্রাইভে, সেটা লিংক, এটা অ্যাসাইনমেন্টের মধ্যেই থাকা উচিত। দেন হচ্ছে আউটপুট ডেটা, আপনি যে যে ডেটাগুলোকে পাবেন কনভার্ট করার পরে পাইছেন, ভিজুয়ালাইজ করছেন, এইটা আসলে সেভ করতে পারতে হবে। আপনি রিড করছেন, রিড করার পরে ডিফারেন্ট একটা ফোল্ডারে গিয়ে এই রিড করা ইমেজটাকে সেভ করবেন, ঠিক আছে? তো ওই ফোল্ডার লিংক, আউটপুট যে ফোল্ডারে আছে সেই লিংক ফোল্ডারের লিংকটা দিবেন। দেন হচ্ছে গুগল কোলাব কোডের লিংকটা দিবেন। এটা আপনাদের যে লাস্টে যে একটা কোশ্চেন চাইছি না, ইজ দ্য কনভার্টেড ইমেজ সেম অ্যাজ দ্য ভিজুয়ালাইজড ইমেজ রেড বাই পিলো, কোডের একেবারে লাস্টে আলাদা একটা ট্যাব, টেক্সট ট্যাব লেখা যায়, ওইটা নিয়ে ওখানে জাস্ট অ্যানসারটা লিখে দিবেন কোশ্চেন, ঠিক আছে? ওকে স্যার। তারপর কনফিউশন আছে সাবমিশন নিয়ে? স্যার বলেন। তিনটা ইমেজকে আমরা পিলোতে আর ওপেন সিভিতে দুটাতে লোড করব। হ্যাঁ ওপেন সিভি যেটা পাবো ওটাকে আরজিবি তে কনভার্ট করব, এটাই তো? নো, ও ইয়েস ইয়েস, সরি সরি, ওপেনসিভি তে প্রথমে হচ্ছে ভিজুয়ালাইজ করবেন, দেন হচ্ছে সেভ করবেন। আচ্ছা আমি একটু লিখে দিই, রিড, ভিজুয়ালাইজ, then save the images using both Pillow and OpenCV library, and convert the image read using BGR to RGB without using any library. Visualize it and save it. Then is the converted image same as? Okay? আর কোনো কোশ্চেন কেন টাস্ক নিয়ে? যার
স্যার আপনি যে কোলাব ফাইলটা একটা করেছেন ওটা কি শেয়ার করবেন না আমাদের সাথে? No, ও আচ্ছা আচ্ছা। because I need to identify how many of you are using AI to write the code, which you should not. স্যার কোশ্চেনটা একটু আরেকবার দেখাবেন কাইন্ডলি। স্যার এটা আমাদের অ্যাসাইনমেন্ট 1 তাই না? হ্যাঁ, প্রোগ্রামিং অ্যাসাইনমেন্ট 1. ওকে, আচ্ছা যদি কোনো কোশ্চেন না থেকে থাকে তাহলে থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়েনিং। আমি হচ্ছে এই ফাইলটা, এই অ্যাসাইনমেন্ট সাবমিশন লিংকটা গুগল ক্লাসরুমে আপলোড দিয়ে দিচ্ছি। স্যার আজকে ফার্স্টের দিকে বলছিলেন যে- আচ্ছা বলতেছি, জি স্যার। বাকি যারা আছেন যাদের কোনো প্রবলেম নাই ইউ ক্যান লিভ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। স্যার একটা কথা ছিল হ্যাঁ শিওর। স্যার, আজকে যে রমাদান রুটিনটা দিছে কিন্তু ওখানে তো 6:30 to 9:30 ক্লাসের কোনো কিছু আচ্ছা লেখা নেই। ওইটা পেয়ে যাবেন আপনারা। সাধারণত এটা বৃহস্পতি, শুক্র বা শনিবারে সকালে আর কি রিস্কেডিউল করা হয়, ঠিক আছে? ওইটা আলাদাভাবে আসবে। স্যার সকাল 8টায় স্যার দিয়েন না প্লিজ। আই ক্যান নট ডিটারমাইন ইট। এমনি অন্যান্য সেমিস্টারে কি হয় স্যার? মানে হ্যাঁ, অন্যান্য বছরে কি হয় স্যার? ইটস অ্যালোকেটেড বাই রেজিস্ট্রার রেজিস্ট্রার। অফিস, ওকে। ওরা রুম কোনটা খালি আছে কোন রুমে দিতে পারবে তারপর ভিত্তি করে দেয়। ও স্যার বাট আপনার কোনো চয়েস ওরা জিজ্ঞেস করে না যে না না না, কখনোই না। দেওয়ার পরে পরবর্তীতে আর কি সাধারণত অনেকে রিকোয়েস্ট করে যে ঠিক আছে 8টায় না পরে জানি। আপনাদের তো 3 ঘন্টার স্যার, ক্লাস, হ্যাঁ, 1.5 ঘন্টার ক্লাস হইলে হুম। আমি একটু প্রবলেমটা বলি। আপনাদের তো 3 ঘন্টার ক্লাস, যদিও 3 ঘন্টা পুরোপুরি না হয় না এমন পর্যন্ত একদিনও। 3 ঘন্টার ক্লাসে টাইম অ্যালোকেট করা ওইভাবে খুবই ডিফিকাল্ট। একবার অ্যাসাইন করলে মানে ওটাকে চেঞ্জ করার জন্য, কারণ কি যখনই চেঞ্জ করতে যাবে আপনার দুইটা কোর্সের চেঞ্জ করতে হবে, স্কেডিউল চেঞ্জ করতে হবে। একটা কোর্স হইলে আন্ডারস্ট্যান্ডেবল, বাট এটা তো 3 ঘন্টা। কারণ আমরা 3 ঘন্টা করব না, করে টাইম অ্যালোকেট থেকে 3 ঘন্টার জন্যই হবে রুমে, বুঝতে পারছি? তো এখন ধরেন 8টার সময় যে রুমটা ফ্রি আছে 8টা থেকে 11টা পর্যন্ত, সেই রুমটা 9:40 থেকে 1টা পর্যন্ত ফ্রি নাও থাকতে পারে। আর 11:20 থেকে হয়তো ক্লাস আসছে ওটা। তখন আমার কি করতে হবে? এমন কিছু একটা খুঁজে বের করতে হবে যেটা 2 রুমের জন্য মানে 2 ঘন্টার জন্য ফ্রি আছে। অথবা একটা রুমকে শিফট করতে হবে, মানে হচ্ছে কি 2টা ক্লাস আমার শিফট করে দিতে হবে এই একটা মাত্র কোর্সের জন্য। এইটা আসলে একটু পেইনফুল কাজ, কিন্তু এই জন্য আমি পারতপক্ষে সাধারণত রেজিস্ট্রার অফিস বা এই ধরনের জায়গায় ডিসপিউটে যাই না। বিকজ আপনি এখন না হয় আমাকে রিকোয়েস্ট করতেছেন যে স্যার 8টার সময় ক্লাস করবো না, কদিন পর চাকরিতে ঢুকলে তখন কি বছর বলবে না যে 8টার সময় চাকরি করবো না? তাহলে স্যার মাস্টার্স এর সব ক্লাস কি সকালে হয় রমাদানে? সাধারণত, অথবা শুক্রবারে দেয়, ফ্রাইডেতে সারাদিন ক্লাস থাকে আর কি, এই মাস্টার্সের ক্লাসগুলো সাধারণত, বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়েনিং।